সে সফল, কেউ 1 লাখ টাকা বেতনের একটা হচ্ছে চাকরি পাইলে সে সফল, কেউ আবার ইউনিভার্সিটিতে চান্স পাইলে সফল। সো সফলতার আসলে এরকম মাপকাঠি নেই, এক একজনের এক এক রকম ভাবে আসলে ডিপেন্ড করে। সো প্রোডাক্টিভিটিটাও আসলে তেমন, যে কে আসলে কার প্রোডাক্টিভিটি কেমন হবে এটা আসলে বলা কঠিন, কিন্তু আমাদের প্রত্যেকেরই তো একটা গোল বা পারপাস আছে। সেই অনুযায়ী যদি আমরা কাজগুলো করতে পারি তাহলে বলতে পারেন যে আপনি একটা প্রোডাক্টিভ দিন বা প্রোডাক্টিভ একটা জীবন কাটাচ্ছেন। সো প্রোডাক্টিভিটি নিয়ে আমরা হচ্ছে পরেরটায় যাই, যে আমরা অনেকেই ভাবি যে আমি যদি সারাদিন ব্যস্ত থাকি বা অনেক কাজকর্ম করি তাইলে মনে হচ্ছে আমি খুব প্রোডাক্টিভ, কিন্তু ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভিটি আসলে এক জিনিস না। এই পার্থক্যটা নিয়ে প্রথমে আমরা একটু দেখানোর চেষ্টা করি। যেমন অনেকে আমরা কি ভাবি যে সারাদিন ব্যস্ত থাকা, একসাথে অনেক কাজ করা, ঘুম কমিয়ে বা আপনি দিন রাত জেগে হচ্ছে পড়াশোনা করা বা হচ্ছে কাজ করা, সেটা হতো প্রোডাক্টিভিটি। কিন্তু সত্যি বলতে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা বা যে কাজটা হয়তো বেশি ফলাফল এনে দিবে বা যে কাজটা আপনার আসলেই করা উচিত, যেমন আমার ক্ষেত্রে সেটা হইতে পারে কন্টেন্ট বানানো, বিজনেস থেকে পড়াশোনা করা, বা যেহেতু আমি এই জিনিসগুলোতে এখন প্যাশনেট, বা হচ্ছে ধরেন একটা বই পড়া, বিজনেস নিয়ে আমি খুব আগ্রহী, বিজনেস একটা বই পড়া, তাহলে আমি আসলে প্রোডাক্টিভ। আবার আপনি স্টুডেন্ট হলে আপনার পড়াশোনা করলে আপনি প্রোডাক্টিভ। আবার যে চাকরিজীবী বা ফ্রিল্যান্সার সে হয়তো একটা কাজ সাবমিট করতে পারলে সে আসলে প্রোডাক্টিভ। তো আপনাকে হচ্ছে আপনার অনুযায়ী ওই সঠিক কাজটাকে বেছে নিতে হবে, ভালো ফোকাস দিয়ে কাজ করতে হবে, আর এনার্জি ঠিক রাখা। সো এই এনার্জির একটা বড়সড় ব্যাপার আছে সো প্রোডাক্টিভিটির মধ্যে। সো আমি মোটামুটি মনে হয় ক্লিয়ার যে যেহেতু আমি জানি না এক্স্যাক্টলি কে আসলে, কেউ হয়তো স্টুডেন্ট আছেন, কেউ কেউ ফ্রিল্যান্সার, কেউ হয়তো খেলাধুলা করতে ভালোবাসেন। সো আপনি আসলে যেই অনুযায়ী যে পারপাস বা গোলের দিকে ফোকাস করছেন সেই জিনিসটা ঠিক মতো করতে পারলে আপনি আসলে প্রোডাক্টিভ, সেটা বলা যায়। সো প্রোডাক্টিভিটি একটা সহজ কথা, যে আপনি কম সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আসলে শেষ করতে পারছেন কিনা। এই যে আমরা একটু আগে বলতেছিলাম যে যে হয়তো ভালো হেলথ চায়, তার জন্য সে আজকে জিমে যেতে পারলে, কিছুক্ষণ জিম করতে পারলে সে প্রোডাক্টিভ। আবার যে স্টুডেন্ট সামনে যার পরীক্ষা, যে এইচএসসি পরীক্ষা দিবে বা এসএসসি পরীক্ষা দিবে, সে যদি অনেকক্ষণ খুব মনোযোগ দিয়ে পড়তে পারে তাহলেই তার দিনটা আসলে প্রোডাক্টিভ। সো কাজের সংখ্যা না, কাজের আসলে ইম্প্যাক্ট বা সে আসলে কতটুকু ফোকাস দিয়ে করতে পারছে তার অনুযায়ী বলা যায় যে প্রোডাক্টিভিটি আসলে ডিপেন্ড করে। সো এরপরটা আমরা দেখি যে আমরা কেন প্রোডাক্টিভ হইতে পারি না। সো মোটামুটি 3টা কারণ আছে। এই 3টা কারণের একটা বড় জিনিস হচ্ছে যে প্রথমটাই হচ্ছে আমরা সবকিছুকে গুরুত্বপূর্ণ মনে করি। তো আপনি যদি ভাবেন যে আমি 10টা মোটামুটি চেকলিস্ট লিখবো, তো সবগুলো আমি আসলে করবো, তাহলে আমি প্রোডাক্টিভ, তখনই হয় ঝামেলাটা যে আপনি মোটামুটি যেটা বলতেছিলাম যে প্রথমে একটা জিনিস হওয়া মনে হয় কঠিন, সেটা হচ্ছে আপনার ওই একটা গুরুত্বপূর্ণ কাজ খুঁজে বের করা, এরপর সকল ফোকাস দিয়ে সবকিছু করা। যেমন আমি রিসেন্টলি অনেক ভিডিও দেখতেছি, অনেক কিছু নিয়ে স্টাডি করতেছি, সেখানে সাকসেসের বা সফল হওয়ার একটা মানে খুব ইজি ওয়ে বলতেছে যে যে আপনি একটা লিস্ট করেন, ওই লিস্টের মধ্যে মোটামুটি 5টা বা 10টা গোল লেখেন আপনার আগামী 6 মাসে আপনি করবেন। এরপর ওই 10টা গোল থেকে 9টা গোলকে আপনি বাদ দিয়ে দেন, বাদ দিয়ে যে একটা গোল থাকে সেই একটাই আপনি হচ্ছে ঠিকভাবে 6 মাসের মধ্যে এক্সিকিউট করার চেষ্টা করেন। বা কোন একটা কাজ করলে আপনার সবকিছু অনেক কিছু চেঞ্জ হইতে পারে বা লাইফ বদলাইতে পারে, অনেক ইম্প্যাক্ট আপনি পাইতে পারেন, সেই একটা জিনিস আপনি ফোকাস করেন। সো ওই তেমন ওই সাকসেসের মতো করে বলা যায় যে আপনার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা যদি আপনি করতে পারেন তাহলে সেটা আসলে 10টা অগুরুত্বপূর্ণ বা অযথা কাজ করার চেয়েও বেশি ইম্পর্টেন্ট। সো এরপরেরটা যদি আপনি দেখেন যে আমরা আসলে সবকিছুকে গুরুত্বপূর্ণ মনে করি, তাই আমরা আসলে ঠিক মতো কাজ করতে পারি না। আমরা 10টা 20টা কাজ করার চেষ্টা করি, অনেকগুলো লিস্ট করে ফেলি। যে যেমন আমি নিজেও সেম কাজটা করতাম, আপনাদেরকে আমি দেখাইতে পারি যে আমি আগে এমন হইতো যে আজকে আমি যেমন অনেকগুলো লিখছি, আমার হাতের লেখা যদিও ভালো না, তো আমি আগে যেমন হইতো যে আমি মোটামুটি 20টা 25টা লিখতাম, বুঝছেন। আমি ভাবতাম যে যেহেতু শুনছি যে লিখে ফেললেই তো আসলে কাজ হয়ে যায়, তো আমি মোটামুটি আপনার হচ্ছে 20টা বা 25টা আমি লিখে ফেলতাম, অনেক কাজ করে ফেলবো। পরে দিয়ে দেখি তাও আসলে আমার ভাল লাগতেছে না বা ওইরকম আসলে রেজাল্ট পাচ্ছি না, কিছু হচ্ছে না। এরপর আমি মোটামুটি ক্লিয়ার হইলাম যে একটা গুরুত্বপূর্ণ কাজ হইতে পারে, আরো কয়েকটা হয়তো 3টা 4টা 5টা, কারণ আমরা তো আসলে একটা কাজ করলে হয় না। প্র্যাকটিক্যাল ভাবে যদি আমি চিন্তা করি, আপনি স্টুডেন্ট হইলে তো আসলে হবে না, আপনাকে খাবার দাবার খাইতে হবে, হেলথ তো ভালো রাখতে হবে। আপনি সারাদিন পড়লেন তাইলে আসলে প্রোডাক্টিভ বলা যায় না। আপনার ওই যে খাবারের টাইম গুলোতে খাবার গুলা খাওয়া, খেলার টাইমে খেলতে যাওয়া, ঠিক আছে, বা হচ্ছে ফ্যামিলিকে টাইম দেওয়া, সবকিছু ব্যালেন্স করে মোটামুটি 3 4 5টা কাজ হইতে পারে, একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তো আমি যেটা বলতেছিলাম যে আমরা সবকিছু এরকম আমার মতো 20 25টা লিস্ট রাখতে যাই, কিন্তু আমরা বেশিরভাগ টাইমে ওই গুরুত্বপূর্ণ একটা কাজই করতে পারি না। তো পরের কারণের দিকে আমরা যাই, যে আমরা অনেক ভাবি যে আমি সকাল 8টা থেকে পড়বো 10টা, অনেকে আমি দেখছি আমরা রুটিন করে, আবার চিন্তা করে যে আমি সকাল 8টা থেকে 10টা ম্যাথ পড়বো, 10টা থেকে হচ্ছে 12টা হয়তো আমি ফিজিক্স পড়বো, তারপর কেমিস্ট্রি পড়বো, এইভাবে সে একটা বিশাল রুটিন বানায়। আমরা এই রুটিনের টাইমটা ভাগ করি, কিন্তু আমরা এনার্জি বলে একটা ব্যাপার আছে। আমরা তো সবাই ফুটবল খেলা দেখছি, রাইট?
তো ফুটবল খেলায় আমরা রিসেন্টলি কি দেখতেছি যে আপনি দেখবেন যে কালকে যেমন বলা হইতেছিল যারা ব্রাজিল করে আর কি, যে আমি যেমন দেখতেছিলাম অ্যানালিসিসে, যে বলা হইতেছিল যে 60 মিনিট বা 70 মিনিট পরে হয়তো নেইমারকে নামাবে, বা যেহেতু সে ইনজুরি তাকে বলতেছে ওই টাইমে নামাবে, কারণ যাতে তার যাতে 15-20 মিনিট খুব এনার্জি থাকে। বা আপনি কালকেও দেখবেন যে যখন সাবস্টিটিউট করা হইলো, কিছু প্লেয়ারকে নতুন করে নামানো হয় যাতে ওদের এনার্জি থাকে, বা হয়তো পেনাল্টি শুট আউট যদি হয় যাতে ওরা যাতে ভালো খেলে। তো এরকম কোচের একটা প্ল্যান থাকে, কারণ কোচ বুঝতে পারে যে কিছু প্লেয়ার হয়তো 60 মিনিট ভালো খেলে, কিছু প্লেয়ার হয়তো 75 মিনিট পর্যন্ত পারে, কিছু প্লেয়ার হয়তো 90 মিনিট পর্যন্ত পারে। তো এই যে এনার্জিটাকে আসলে ভাগ করা, মানে আপনার আসলে এনার্জি কখন কি হয়, যেমন আমি আমি সব জায়গায় দেখি, যেমন এখানে দেখেন বলা হইতেছে যে সকালবেলা অনেকে খুব ভালো কাজ করতে পারে। তো আমি অনেকদিন সকাল বা ভোরে উঠে আসলে আমি কাজ করার চেষ্টা করছি, কিন্তু আমি দেখছি যে আমার আসলে সন্ধ্যার পরে কেন জানি হচ্ছে আমার প্রোডাক্টিভিটি বাড়ে। তো আমি সারাদিন মোটামুটি ঝিমাইতে থাকি, আমার সন্ধ্যা থেকে রাত 10টা 11টা 12টা 1টা পর্যন্ত আমার খুব প্রোডাক্টিভিটি থাকে। এই টাইমটা আমি খুব ভালো কাজ করতে পারি। যদিও সবার সহজে বা বেশিরভাগ মানুষ যেহেতু সকালবেলা প্রোডাক্টিভ থাকে, তখন তার এনার্জি বেশি থাকে, তাই আসলে বলা হয়েছে যে আপনি টাইমটা বা এনার্জিটাকে ভাগ করেন। সো আমার মনে হয় না যে এই জিনিসটা আমরা অনেকেই ফোকাস করি। আপনি খেয়াল করে দেখবেন একই পড়া হয়তো সকাল 6টায় পড়লে আপনার হচ্ছে 10 মিনিটে মুখস্থ হচ্ছে বা 20 মিনিটে মুখস্থ হচ্ছে, কিন্তু সেটা হয়তো দুপুরে যে আপনার ঘন্টাখানেক লাগতেছে, তাও আপনার কিছু মাথায় ঢুকতেছে না, বা সন্ধ্যার পরে বা রাতে আপনার মাথায় ঢুকতেছে না। তো আপনি আপনার অনুযায়ী জিনিসপত্রকে আসলে ডিজাইন করেন যে আপনি কখন আসলে কোন টাইমটাতে আপনার বেশি এনার্জি থাকে, তো ওই টাইমটাতে আপনার গুরুত্বপূর্ণ কাজটা করেন। ওই যে ফুটবল খেলা যেটা হইতেছিল যে এনার্জি থাকতে থাকতে আসলে বা এনার্জি কার কখন আসলে বুঝা, সো ওইটা ওই অনুযায়ী হচ্ছে গেম প্ল্যানটা করার চেষ্টা করেন বা লাইফ প্ল্যানটা করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো ফলাফল পাবেন। এই যে এখানে যেটা বলতেছে যে দিনের সবচেয়ে এনার্জেটিক সময়টাতে আমরা সচরাচর ফেসবুকে স্ক্রোল করে বা অযথা বা অহেতুক কাজকর্ম করে হয়তো নষ্ট করি। সো আপনি ফেসবুকে স্ক্রল করেন, দেখেন আমরা অনেকে, আমি আপনি অনেক জায়গায় শুনবেন যে ফেসবুক স্ক্রল করা বা এই করা সমস্যা, মানে সমস্যা অবশ্যই, সারাদিন স্ক্রল করা তো অবশ্যই সমস্যা, কিন্তু ওই যে আমি যেটা বলতেছিলাম যে আপনার হয়তো পিক টাইম যখন থাকে তখনই হচ্ছে যদি আপনি ফেসবুকে স্ক্রল করেন, এর সাথে ওর সাথে কমেন্ট করেন, ওখানে যে ঝগড়া করেন, আজেবাজে নিউজ গুলা দেখেন, তাইলে আসলে আপনার পক্ষে এরপরে এসে একটা গুরুত্বপূর্ণ কাজ করা বা ভালো প্রোডাক্টিভ একটা মানুষ হওয়া কিন্তু খুব কঠিন। তা আমার যেটা হয় যে আমি আমি নিজের ক্ষেত্রে যদি বলি যে একটা প্রোডাক্টিভ দিন কাটালে যেটা হয়, যে ধরেন আমি আজকে অনেকগুলো, যে যেমন আমি অনেকগুলো কন্টেন্ট শুট করছি, এরপর আমার যদি ফেসবুকে যাই কয়েকদিন গালিও দেয়, আমার আসলে খুব একটা খারাপ লাগে না, কারণ আমি জানি যে আমার যেটা করেন আমি সেটা করছি। কিন্তু যেদিন আমি আসলে কোনো কাজ করি না, অলস থাকি বা বসে থাকি, সেদিনে কিন্তু আমার খুব হতাশ লাগে, তখন যে যদি একটা কেউ খোঁচা মারে তখন খুব গায়ে লাগে, বুঝছেন। তো আমি এটা দেখছি যে আমি আমার মধ্যে একটা মানে ধারণা কাজ করতো যে যারা অলস মানুষজন তারা মানে সুখী, কিন্তু আমি দেখলাম যারা ব্যালেন্সড মানুষ তারা কিন্তু আসলে মূলত সুখী। আপনি ধরেন আমার লাস্ট 4-5 দিন আমি কোনো ভিডিও বানাইনি, কিচ্ছু করিনি, আমার প্রত্যেকটা দিন কিন্তু এক প্রকার আনহ্যাপি কাটছে, যদিও আমি অসুস্থ ছিলাম, এটা একটা কারণ, কিন্তু আমি দেখছি যে আমার মোটামুটি আমি কিছুই ভালো লাগতেছে না ওইরকম অবস্থা, কিন্তু আমি তো মোটামুটি শুয়ে বসেছিলাম। কিন্তু যেই দিনগুলোতে আমি মোটামুটি খুব ক্লান্ত হয়ে ঘুমাইতে যাই, সেই দিনটা কিন্তু আমার সবচেয়ে খুব ভালো যায়, বা পরের দিন আমি খুব ভালো ফিল করি, কারণ আমি বুঝি যে আসলে অনেক কাজকর্ম হয়েছে, বা আমি ওই যে মানুষ তো একটা পারপাস চাই, ওই যে একটু আগে যেটা বলতেছিলাম আর কি। সো এরপরের কারণটা আমরা একটু দেখি। প্রথম দুইটা কারণ আমরা দেখে ফেললাম, একটা হচ্ছে আমরা অনেক কিছুকে গুরুত্বপূর্ণ মনে করার চেষ্টা করি, সো আপনি একটা বা দুই তিনটা হইতে পারে কারো কারো ক্ষেত্রে, বা পাঁচটা হইতে পারে, 10টা 20টা 30টা কাজ নেওয়ার দরকার নেই। সেকেন্ডটা হচ্ছে আপনার সময়কে আসলে পরিকল্পনাটা আপনি ঠিক মতো করেন, এনার্জিটা আসলে আপনি বোঝার চেষ্টা করেন যে কখন আপনার এনার্জি ভালো থাকে। নাম্বার 3, যেটা আমরা সবাই জানি, যে আমরা আসলে ভাবি যে একটুখানি 1 মিনিট ফেসবুক দেখবো। তা আমার সবসময় এটা হয়, আমি আধা মিনিট বা 1 মিনিটের জন্য ফেসবুকে ঢুকি, দেখি যে আমার সারাদিন পার হয়ে গেছে, অথচ আমি 10 মিনিট পড়তে বসলেই আমার ওই ফোকাসটা থাকে না। সো আপনি যদি জাস্ট দেখে থাকেন যে পুরো সোশ্যাল মিডিয়াটা আসলে ডিজাইন করা হয়েছে এমন ভাবে যাতে আপনি আসলে একটু পর পর হুক করে, আপনাকে একটু পর পর আসলে নোটিফিকেশন পুশ করা হয়। বা আমি খুব একটা মজার জিনিস বলি, যে আপনি হচ্ছে আমি একটা জিনিস এভাবে খেয়াল করে দেখছি যে আহ, ধরেন সোশ্যাল মিডিয়াটা বা জিনিসপত্রগুলো এমন ভাবে ডিজাইন করা যে মানে সিম্পলি আমি দেখলাম যে আমার একটা বন্ধু আছে, সো আমাকে বলতেছিল নিচে যে যে হচ্ছে ও ওর ওয়াইফের সাথে ছবি দিচ্ছে, তখন দেখা যাচ্ছে প্রায় 20,000 মানুষ ভিউ করে ফেলছে জিনিসটা, কিন্তু যখন হচ্ছে ওর নিজের সবসময় ছবি দেয় 1-2 হাজারের বেশি ভিউ উঠে না। তো ও বললো অ্যালগোরিদম নাকি ওটাকে এমন ভাবে পুশ করতেছে যে ওর বন্ধু বা সবার সামনে ফার্স্টে হচ্ছে ওই যে জিনিসটা ছবি থাকে। সেটা আপনি জিনিসটা এমন ভাবে খেয়াল করবেন যে ধরেন যারা খুব দেখতে খুব সুন্দর বা খুব সুন্দর একটা ছবি দিলে তাকেই হচ্ছে অ্যালগোরিদম সবার ফার্স্টে রাখে। মানে এই টাইপের রেসিজম হয়, মানে আমি যেহেতু অনেকদিন ধরে জিনিসটাকে ডিজাইন গুলোকে ফলো করার চেষ্টা করি, সোশ্যাল মিডিয়া চেষ্টাই করে আপনার সামনে কিছু একটা এমন ফেলতে যাতে আপনি ট্রিগার হন, আপনি হইতে পারে সেটা আপনি উত্তেজিত হন, আপনি রাগ করেন, আপনি মানে হয়তো আপনি হ্যাপি হন,
মানে মোটামুটি আপনার হরমোনাল ইমব্যালেন্স হয়, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, নানা ক্ষেত্রে। মানে আপনাকে এমন জিনিসই দেখানোর চেষ্টা করে যে হয়তো ধরেন আপনি ব্রাজিলের ফ্যান, তো আপনাকে সে দেখাবে দেখো ব্রাজিলের ওই প্লেয়ার বাংলাদেশ নিয়ে কি বলছে, সেটাই আপনার সামনে এসে দিয়ে রাখবে সোশ্যাল মিডিয়াতে। তো ওই যে যেটা বললাম যে আপনার অ্যাটেনশনটা চুরি করাটা আসলে তারা চেষ্টা করে, তারা তাদের দিক থেকে ফেয়ার, মানে তাদের তো আসলে ব্যবসায় এটা। সো ওই জায়গায় আমরা একটু দেখার যে চেষ্টা করি, আমি একটা জিনিস বললে আপনি ক্লিয়ার হবেন যে ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামে আসলে পৃথিবীর সেরা সেরা ইঞ্জিনিয়ারদেরকে রাখাই হইতেছে ওই জন্য যাতে আপনি আর একটু বেশি টাইম আসলে ওখানে দেন। সো ওরা প্রত্যেকেই ফাইট করতেছে আপনার অ্যাটেনশন বা ফোকাস নিয়ে। সো পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ার বা সেরা মানুষদের সাথে এই জিনিসে ফাইট করাটা কঠিন। তো আমার ক্ষেত্রে যেটা করি, আমি আমি সবগুলো নোটিফিকেশন আসলে বন্ধ করে রাখি, বা আমি কখনো কখনো যখন আমি একটু প্রোডাক্টিভ হয় আমি কারো ফোন বন্ধ করে রাখি। সো ওইটা করা লাগবে না, আমার মনে হয় আপনারা মোটামুটি নোটিফিকেশন বন্ধ করে রাখলেই এনাফ। আর যখন আপনি কাজ করতেছেন তখন প্লিজ ভুলেও এই যে এইটা আমার মনে হয় একদমই বাচ্চামি, বাচ্চারা বললে তাও মানা যায়, মানে আমরা যেহেতু এখন যারা আছে এখানে, যারা আমি আশা করি আছে প্রত্যেকে যথেষ্ট ম্যাচিওর, সো আমরা ওই যে এই ভুলটা করার চেষ্টা করব না। কারণ আমি যেটা বলতেছিলাম যে আপনার নিজের প্রতি এত কনফিডেন্স দেখানোর দরকার নেই, কারণ আপনি যাদের সাথে ফাইট করতেছেন আপনি বুঝে নেন যে যারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা সেরা প্লেয়ার, আপনি ওখানে গেলে গোল খাবেনই নিশ্চিত। তো আপনার কাজ হচ্ছে ডিফেন্স করে যাওয়া, মানে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে না পারতে নাই ঢুকা যখন আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু করতেছেন। একটু আগে যেটা আমি এক্সপ্লেন করতেছিলাম আর কি, যে আপনি তো পৃথিবীর সেরা টিমের সাথে খেলতে গেলে তো আর আপনি যদি এলাকার প্লেয়ার হন আপনি তো চাইবেন যে না আমি গোল না খাইলে হইলো আমার, ঠিক আছে? ম্যাচ জিতা তো পরের ব্যাপার, ম্যাচ জিতার তো আসলে প্রশ্নই আসে না ওই ক্ষেত্রে। সো আমি যেটা বলছিলাম যে ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ গুলো এমন ভাবে ডিজাইন করা যে আপনি ওখানে গেলে হারবেনই। আপনি 1 মিনিটের জন্য ইউজ করতে যাই দেখবেন যে আপনি 1 ঘন্টা 1 মিনিট ইউজ করতেছেন, বা সারাদিন 24 ঘন্টা ইউজ করতেছেন। সো এই ডিস্ট্রাকশনটাকে আসলে ছোট করে না দেখা। সো এই তিনটাই ছিল আসলে আমাদের মোটামুটি প্রোডাক্টিভ কেন আমরা হইতে পারি না সেটার কারণ। সো এরপরে প্রোডাক্টিভ হওয়ার জন্য আপনি কি করবেন, একেবারে সহজভাবে বলে ফেলি, সেটা হচ্ছে যে এই যে আমরা একটু আগে বলে ফেলছি যে আসলে আগে এনার্জি বুঝুন তারপর সময় ঠিক করুন। যে যেমন ধরেন কোন স্টুডেন্ট, সে হয়তো পড়াশোনার সবচেয়ে কঠিন বিষয়গুলো সে হয়তো সকালে পড়তে পারে বা রিভিশন রাতে দিতে পারে। চাকরিজীবী হলে জরুরি রিপোর্ট গুলো সকালে করে ফেলা বা মিটিং আসলে দুপুরের পর করা। ফ্রিল্যান্সার হলে ক্রিয়েটিভ কাজ সকালে, ইমেল যোগাযোগ বিকালে। তো দেখেন এটা পুরোটাই আসলে বেসিক, বেশিরভাগ মানুষের উপরে 80% বা 70% মানুষ হয়তো সকালেই ঠিক মতো কাজ করতে পারে। তো আপনি একটু ফোকাস করেন যে আপনি কোন টাইমে পড়া আসলে খুব দ্রুত বুঝেন বা কোন টাইমে বেশি ভালোভাবে আসলে কাজ করতে পারেন, সেই টাইমটাকে আপনি গার্ড দেন, খুব শক্তিশালী ভাবে গার্ড দেন। তো এই যে আমি ধরেন মোটামুটি হচ্ছে বিভিন্ন জিনিসপত্র ইউজ করি, এটা নিয়ে একটু পরেই দেখাচ্ছি। তো আমি হচ্ছে ওই টাইম গুলাকে, একটা কনসেপ্ট আছে খুব ইন্টারেস্টিং কনসেপ্ট, সেটা হচ্ছে টাইম ব্লক করা। মানে আপনি মোটামুটি দিনের মধ্যে একটা টাইমকে ব্লক করে রাখেন, মানুষজনকে যেমন ব্লক করে দেন। সো আমার মনে হয় যে ডেইলি 1 ঘন্টা বা 2 ঘন্টা টাইম ব্লক করে যদি কাজ করা যায় তাহলে খুব ভালো করা যায়। তো সেই টাইম ব্লক করে কাজ কেমন করবেন সেটাও পরে দেখাচ্ছি। যেটা বলতেছিলাম যে আগে এনার্জিটা বুঝেন তারপর সময় ঠিক করেন প্রথমে। তারপর ওই যে একই কথা আবারও, যে একটা কাজ খুব মনোযোগ দিয়ে করেন। মাল্টিটাস্কিং আসলে কিছু মানুষই করতে পারে, আমার এখন পর্যন্ত যত মানুষের সাথে পরিচয় হয়েছে, তো আমি 100 জনের মধ্যে দেখছি হয়তো 2, 4, 5 জন আসলে মাল্টিটাস্কিং করতে পারে। বেশিরভাগ মানুষই হচ্ছে একটা একটা কাজ করলে তখন তার ফোকাস বা সে আসলে ভালো ফলাফল করে। সো কেউ যদি মাল্টিটাস্কার হয় সেটা আলাদা কথা, বাট 90% বা 95% মানুষের ক্ষেত্রে আমরা যখন একটা কাজ করি একটাই ভালো করে আপনি করার চেষ্টা করেন, একটা কাজে মনোযোগ দিয়ে করেন। সো এই জন্য কি করবেন, ফোনটাকে একটু দূরে রাখেন, নোটিফিকেশন গুলোকে বন্ধ করে রাখেন। আগে যেটা বললাম যে একটা কাজে 45 মিনিট থেকে 90 মিনিট পুরোপুরি ডুবে যান। সো মাল্টিটাস্কিং না করে আপনি ফোকাস দিয়ে কাজ করেন। সো ফোকাস কেমনে ফিরে আনবেন সেটাতে এখন যাইতেছি। এই যে আবারও কোন কাজটা গুরুত্বপূর্ণ সেটা আসলে বুঝেন, যে কোন কাজটা, এই জিনিসটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, যে আপনি আসলে খুঁজে বের করার চেষ্টা করেন। বা এটা আজকেই আপনাদের প্রত্যেকে আমি বলবো যে একটা ডায়েরি বা নোট খাতা নিয়ে আপনি নিজেকে প্রশ্ন করেন যে মোটামুটি আপনি চাইলে 15-20টা লিখতে পারেন আপনার গোল বা প্ল্যান কি, আগামী 6 মাস, 1 বছর বা 10 বছর, 5 বছর আপনি কি করবেন। এরপর আপনি প্রশ্ন করেন কোন একটা কাজ সবচেয়ে বড় ফলাফল এনে দিবে। তো কারো ক্ষেত্রে হইতে পারে কি, ধরেন কেউ হয়তো স্টুডেন্ট, তার ক্ষেত্রে হইতে পারে যে গোল্ডেন এ প্লাস পাওয়া। আবার ধরেন কারো ক্ষেত্রে হয়তো সেটা মাসে 1 লক্ষ টাকার বেশি ইনকাম করা, তাইলে আসলে সে অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারবে। কারণ কি 1 লক্ষ টাকা হইলে ধরেন তার বাবা মাস সেবা সে নিজে সরাসরি না করতে হলে হয়তো একটা হেল্পিং হ্যান্ড রেখে দিতে পারবে, অর্থাৎ কাজ করা একটা মানুষ রেখে দিতে পারবে, বা সে একটা ওয়াশিং মেশিন হয়তো বাবা মাকে কিনে দিতে পারবে, বা হয়তো সে এরকম অনেক কিছু করতে পারবে। কারো ক্ষেত্রে হয়তো বা সেটা একটা গাড়ি কিনা, কারো ক্ষেত্রে হইতে পারে সেটা মানে সেটা হয়তো রিলিজিয়াস হয়ে যাওয়া, ঠিক আছে?
কারো ক্ষেত্রে হইতে পারে যে সে যদি রেগুলার ধর্মকর্ম পালন করতে পারে তাইলে সে হয়তো আরো ভালো করতে পারবে। তো আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা বা ওই যে যেটা বললাম যে এমন একটা কাজ খুঁজে বের করেন যেখানে যেটা বলা হচ্ছে প্যারেটো প্রিন্সিপাল বলে একটা কথা আছে। তো এই জিনিসটা আমার মনে হয় প্রোডাক্টিভিটি বা সাকসেসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। নিজেকে আজকে একটা প্রশ্ন করেন, যদি এই পুরা সেশনে আপনি একটা জিনিস নিতে চান, সেটা হচ্ছে যে আপনার লাইফে আপনি যত ফলাফল বা রেজাল্ট পান তার 80% আসলে কোন 20% কাছ থেকে আসে। মানে এইটা একটা কনসেপ্টই আছে। আপনি যদি দেখেন পৃথিবীর 20% মানুষের কাছেই কিন্তু 80% সম্পদ আছে। বা আরো যদি আমি সিম্পলি বুঝাই বলি, বাংলাদেশে 1.5 লক্ষ মানুষের কাছে এখন ব্যাংকে 1 কোটি টাকার উপরে করে আছে প্রত্যেকের কাছে অ্যাকাউন্টে। সো আপনি বাংলাদেশে মোটামুটি 5-10 লক্ষ মানুষের কাছে আসলে সব সম্পদ কিন্তু পুঞ্জীভূত। মানে ওই যে যেটা বললাম যে 10% মানে 20% কম মানুষ যদি হচ্ছে, কিন্তু মোটামুটি দুনিয়ার সব জায়গায় আপনি দেখবেন এই 80-20 প্রিন্সিপাল কাজ করে। অর্থাৎ 80% ফলাফল 20% কাজ থেকে আসে। ঠিক আছে? তো আপনি আপনার ক্ষেত্রে এরকম 20% কাজগুলোকে খুঁজে বের করার চেষ্টা করেন যে কোন 20% কাজ করলে আপনি 80% রেজাল্ট পান, সেইগুলোকে আরো বেশি বেশি করে আরো বেশি প্রোডাক্টিভ করে বেশি ভালো করে করার চেষ্টা করেন। তো ধরেন আমি ওই ফুটবলের উদাহরণে চলে যাই, যে আপনি হইতে পারে যেমন কেপ ভার্দে নামে মনে হয় একটা টিম খেলতেছে আর্জেন্টিনার সাথে যাদের ম্যাচ। তো ওদের গিয়ে দেখলাম ওরা খুব ইন্টারেস্ট, আমি ওদের খেলা দেখিনি, তো শুনলাম যে ওরা প্রত্যেকটা ম্যাচ নাকি ড্র করছে আমি যদি ভুল না করে থাকি। সো ড্র করে করে কিন্তু ওরা পরের রাউন্ডে গেছে। তাহলে ওদের ব্যাপারটা কি, ওরা হয়তো ডিফেন্সই করছে, ওরা খালি গোল ঠেকাইছে, ওরা কিন্তু গোল করে নাই। তো ওই যে মানে ঠিক ওদের ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা কি, ডিফেন্স করা বা গোল না খাওয়া, আমরা ম্যাচ ড্র করে করে আগাবো। তো সামনে হয়তো সেটা পারবে না। তো আপনার ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে কোন একটা কাজ করলে আপনি সবচেয়ে বেশি আসলে আপনার ফলাফল পান বা সবচেয়ে আপনি ভালো করেন, সেটাতে আপনার ফোকাসটা আপনি দেওয়ার চেষ্টা করেন বা সেটাতে আপনি ভালো হওয়ার চেষ্টা করেন। তো তাইলে আমার মনে হয় যে অনেক ভালো ভালো ফলাফল মানে আসা সম্ভব। এরপর একটা মনে হয় আমার খুব ইন্টারেস্টিং, না এটা না, সেটা হচ্ছে প্রতিটা কাজের জন্য ক্যালেন্ডারে জায়গা বুক করুন। আমি খুব একটা করি না, আমি নোটবুক ইউজ করি, বাট এটা অনেকের ক্ষেত্রে কাজ করে, তাই হচ্ছে এই পয়েন্টটা দেওয়া। যে অনেকে আসলে ক্যালেন্ডারে হচ্ছে জিনিসপত্র একেবারে বুক করে রাখে, অনেকে ওই যে গুগল ক্যালেন্ডার ইউজ করে। আমার যদিও ডিজিটালটা ইউজ করতে খুব একটা ইচ্ছা হয় না, বাট ওই যে আপনি চাইলে আসলে ওই যে যেটা বলছিলাম যে টাইম ব্লক করা, বা টাইম ব্লক করে আপনি ক্যালেন্ডারে টাইম টাইম রাখতে পারেন, বা বিভিন্ন প্রোডাক্টিভিটি বা ডিজিটাল অ্যাপ রয়েছে। যেমন আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আমি নোশন ইউজ করি রেগুলার। সো নোশন নিয়ে আসলে পুরো একটা সেশন হইতে পারে কয়েক ঘন্টার। সো আপনারা যদি কেউ পারেন, আমি আজকের সেশনে আমি বলবো যে 2টা টুলের কথা বলতে পারি আমি একটা, যদি যেহেতু আমরা আশা করছি সবাই স্টুডেন্ট, আপনি চোখ বন্ধ করে, আপনার বোঝা টোঝার দরকার নেই, পারার দরকার নেই, আপনি নোটবুক এলএম নামে একটা টুল আছে, একটা এআই টুল। পড়াশোনার ক্ষেত্রে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই সেটা ইনস্টল করবেন। এইটা একটু ঘাটাঘাটি করে দেখবেন জিনিসটা আসলে কি। ওখানে পিডিএফ ভিডিও যা দিবেন আপনি, পৃথিবীর সেরা টিচারের মতো সে আপনারা হেল্প করবে। আরেকটা জিনিস হচ্ছে নোশন। সো নোশন হচ্ছে নোট নেওয়া, আপনার হিসাব নিকাশ রাখা, তারপর বলতে পারেন আপনার যে কন্টেন্ট প্ল্যান করা, পড়াশোনার প্ল্যান করা, কাজকর্মের প্ল্যান করা, সবকিছুর জন্য এই যে ডিজিটাল একটা নোটবুক বা জিনিসপত্র হচ্ছে আসলে নোশন। তো এই নোশনটা আপনি নামায় রাখতে পারেন, এখন ইউজ করতে পারেন না পারেন, যাতে ফিউচারে হলেও ইউজ করতে পারেন। তো একটু ঘাটাঘাটি করে দেখেন এই দুটো জিনিস, একটা হচ্ছে নোটবুক এলএম আর একটা হচ্ছে নোশন। সো ক্যালেন্ডারের জায়গায় আপনি নোশন বা নোটবুক এলএমটা ইউজ করতে পারেন। আর এই যে একসাথে অনেক কিছু না করে একটা একটা করে করা। সো আমি যেটা করি, হ্যাঁ কেউ একজন মনে হয় কথা বলছিল, যাই হোক, আমি যেটা করি প্রোডাক্টিভিটির ক্ষেত্রে আমার জিনিসটা খুব কাজে দিচ্ছে, এটার নাম হচ্ছে পোমোডোরো টাইমার। সেই পোমোডোরো টাইমার আমি কি করি, আমি 10 মিনিটের জন্য মাত্র, বা আমি আরো সিম্পলি বলি, আমি 5 মিনিটের জন্য বই পড়তে বসি। আমি 5 মিনিটের জন্য বই পড়ি, পরে দিয়ে আসলে আমি 5 মিনিট পর করে করে আসলে বাড়াইতে থাকি, কারণ 5 মিনিট পড়লেই মোটামুটি আপনার ফোকাস চলে আসে। তারপর আমি হয়তো 10 মিনিটের জন্য পড়ি, তারপর হয়তো আমি এই যে আবার 25 মিনিটের জন্য হয়তো পড়ি, বা এখন মানে 15 মিনিট করা এটাকে। সো এরপর হচ্ছে আপনার 45 মিনিট। সো এই প্রোমোডোরো টেকনিকটাই হচ্ছে 25 মিনিট কাজ করা, তারপর 5 মিনিট একটা ছোট্ট ব্রেক দেওয়া, তারপর আবার 25 মিনিট কাজ করা, 5 মিনিট একটা ছোট্ট ব্রেক দেওয়া। বেশিরভাগ ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে এটা মানুষের আসলে প্রোডাক্টিভিটি বাড়ায়। মানুষ 25 মিনিট যদি আসলে পড়তে পারে, তাও 5 মিনিট ব্রেক দিয়ে আবার 25 মিনিট পড়তে পারে, তাহলে তার আসলে রেজাল্টটা ভালো হয়। যে কোনো কিছু, সেটা কাজকর্ম হইতে পারে, ভিডিও এডিট হইতে পারে, সেটা হইতে পারে যে ধরেন ছবি আঁকা, বা হইতে পারে যে যে কোনো কিছু, আপনি যে কোনো কিছুর ক্ষেত্রে এই প্রোমোডোরোটা ইউজ করতে পারেন। যেমন আপনি দেখবেন যে আমি এখন 15 মিনিটের টাইমার দেই, তারপর 10 মিনিটের দেই, 5 মিনিটের দেই, 45 মিনিট, আপনি স্টপওয়াচ ইউজ করতে পারেন। আরেকটা জিনিস আমি বলবো যে আপনি হচ্ছে যতটা পারেন, যেহেতু আমি বলতেছিলাম যে ডিজিটাল ডিভাইস গুলোকে আসলে বানানোই হয়েছে আপনি যাতে সারাদিন ফোনটা স্ক্রল করেন বা ইউজ করেন। তো স্মার্টফোনের একটা ব্যাপারই হচ্ছে এটা আপনাকে যতক্ষণ ইউজ করাইতে পারবে তত বেশি ওদের প্রফিট হয়, তত বেশি লাভ হয়। তো এই জন্য আমি বলবো যে আপনি
যখন কাজকর্ম বা প্রোডাক্টিভিটি বাড়াইতে চান, আপনি দুনিয়ার সেরা ল্যাপটপ ইউজ করেন, আইফোন ইউজ করেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু কাজকর্মের ক্ষেত্রে আপনি এরকম খাতা কলম বা হচ্ছে একটু লেস, মানে হচ্ছে আপনার এটাও ডিজিটাল বলতে পারেন, বাট এই যে একটা কাজ ছাড়া তো আর কিছু করা যায় না এটা দিয়ে। কারণ এটা ধরুন আমার ফোনের মধ্যে টাইমার আছে, আপনি দেখেন আপনার ফোন, আমার ফোনের মধ্যেই কিন্তু দুনিয়ার সবচেয়ে ভালো টাইমার বা হচ্ছে স্টপ ওয়াচ আছে। তাহলে আমি আলাদা করে এটা কেন কিনছি? কারণ আমি মোটামুটি ফোনটাকে চার্জে দিয়ে ওই যে দূরে রেখে দিই। তো আমার যদি খুব জরুরি কল আসে তখন আমি ধরি, বাকিটা আমি পরের টাইম আমি এই যে টাইমার দিয়ে হচ্ছে পড়ার চেষ্টা করি। তো আমি যদি স্টপ ওয়াচের জন্য আমার ফোনটা আমার পাশে রাখতাম, দেখা গেছে আমার জাস্ট চিন্তাটা করেন, আমার মনে হয় এই জিনিসটা আমরা অনেকে বোকামিটা করি। এই বইটা বেশি ইন্টারেস্টিং নাকি এই ফোনটা বেশি ইন্টারেস্টিং? এই ফোনটা দিয়ে দুনিয়ার ধরেন সবচেয়ে সুন্দরী যে নারীরা আছে তারা নাচতেছে সেই ভিডিও আমি দেখতে পারবো, বা ধরেন খেলা দেখতে পারবো। আমি ধরেন হচ্ছে আমার যদি মনে হয় যে না আমি দেশ বিদেশ ঘুরে বেড়াবো, সেটা আমি করতে পারবো। আর এই বইটা দিয়ে হয়তো আমি হয়তো কল্পনার রাজ্যে ঘুরতে পারবো, বাট অতটা রঙিন বা মানে বইটা আসলে পারতেছে না স্মার্টফোনের সাথে, সত্যি কথা আসলে যা রিয়েলিটি হচ্ছে সেটা। কিন্তু এই যে ইমাজিনেশন বাড়ানোর জন্য বা হচ্ছে, আমরা তো সবাই জানি এই বইয়ের উপকারিতা নিয়ে আবার নতুন করে বলার আমার মনে হয় দরকার নেই। তো আমি বলবো যে এইটার সাথে এটা ফাইট করতে দিবেন না, আপনি বুঝে নিবেন যে এটা আপনি চালান সারাদিন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন কাজকর্ম করেন বা প্রোডাক্টিভ করেন, এরকম একেবারে পুরোনো মানদণ্ডালা আমলের জিনিসপত্র, এই যে বই বা হচ্ছে এই যে টাইমার বা খাতা কলম, এগুলো নিয়ে কাজ করার চেষ্টাটা করেন, তাহলে আমার মনে হয় যে অনেকেই আপনারা হচ্ছে ফাইটটাতে বা প্রোডাক্টিভিটি আপনাদের যথেষ্ট বাড়বে। আর কেউ কেউ আছেন নিজেকে কন্ট্রোল করতে পারেন, তার আসলে ফোন নিয়ে এসে কাজ করতে পারেন, ফোন নিয়ে এসে ক্লাস করেন, ফোন নিয়ে এসে প্রোডাক্টিভ জিনিসপত্র করেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি আসলে মানে এটা আপনার জন্য একটা বড় সুপার পাওয়ার। যেমন আমার মনে হয় যে কেউ কারোর জন্য আমি যে কোনো মানুষকে যখন দেখি, আমার মনে হয় কারো যদি ধৈর্য আর সে যদি লেগে থাকতে পারে, তার মধ্যে যদি মেধা বা সে যদি একেবারে বোকাশোকাও মানুষ হয়, আমার মনে হয় তবুও সে ভালো করবে। কারণ এই ধৈর্য আর লেগে থাকাই একটা মানুষকে আসলে অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যায় আর কি। তো এই যে এরপরে আমরা যদি দেখি যে টু ডু লিস্টটা একটা প্রায়োরিটি লিস্ট বানান, আমরা একটু আগে যেটা কভার করছি, যে প্রত্যেক দিনের একটা গুরুত্বপূর্ণ কাজ আপনি খুঁজে বের করেন, এরপর মাঝারি গুরুত্বপূর্ণ তিনটা কাজ হইতে পারে, এরপর আপনি যত খুশি ছোট ছোট কাজ যদি তারপর সময় থাকে সেগুলোকে করেন। হইতে পারে সেটা লন্ড্রি করা, কাপড় ইস্ত্রি করতে দেওয়া, বা হচ্ছে কাপড় ধুইতে দেওয়া, এরকম আমাদের ছোটখাটো টুকটাক কাজকর্ম তো থাকেই। তো আপনি ওই যেটা বললাম যে আপনার পারপাসফুল আপনার লাইফের সাথে এখন যেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, এরকম একটা কাজ খুঁজে বের করেন, মাঝারি বা এভারেজ হয়তো তিনটা কাজ আপনি করতে পারেন, এরপর আপনি যত খুশি কাজ তো করতেই পারেন। সো 1-3-5 এই রুলটা আপনি ইউজ করতে পারেন। আর ওই যেটা বললাম যে প্রতিদিন সকালে 2 মিনিটে লিখে ফেলতে পারেন। আমি একটা জিনিস বলবো এখন, আপনার এত কথা শুনছেন, এর মধ্যে ওই যে আমি বলতেছিলাম যে আপনার হচ্ছে নোটবুক অ্যালার্মটা ইউজ করে দেখা, নোশনটা ইউজ করে দেখা। আর পুরো আজকে সেশনে যদি আপনি একটা টেকওয়ে নিতে চান, আপনার কাজ হবে একটা ডায়েরি আর হচ্ছে একটা কলম কেনা। তো আপনার কাছে মনে করতে পারেন যে এই জিনিসে এমন কি হয়, কিন্তু আমি এখন পর্যন্ত মোটামুটি যত প্রোডাক্টিভ বা যত মানুষকে দেখছি, বা ধরেন যে অনেক এভারেস্ট মানুষ যারা আসলে অতটা মেধাবী বা অনেক কিছু না, আমি দেখছি এই যে লিখে ফেলা আপনি যদি মোটামুটি নিজেকে লিখে ফেলতে পারেন যে আমি আজ থেকে 10 বছর পর একটা বিএমডব্লিউ মার্সিডিজ কিনবো, আপনার কাছে জিনিসটা মানে হাস্যকর মনে হইতে পারে, বাট 99% ক্ষেত্রে আসলে এটা কাজ করে। সো ওইটা ওই যে কেউ বলে ম্যানিফেস্টেশন, কেউ বলে এটা মানে ভিজিবল থাকা। কিন্তু আপনি যদি কোনো কিছু লিখতে পারেন, আরো আরেকটা ওয়ে আছে এই একই জিনিসে, যে ধরুন আপনি কোনো প্রবলেমে পড়ছেন, আপনি সাথে সাথে প্রবলেমটা খাতায় লিখবেন, এরপর সলিউশন গুলো নিজেকে নিজে লিখবেন বা করার চেষ্টা করবেন, আপনি দেখবেন মোটামুটি প্রবলেমটা 50% বা 25% কমে যাবে। তো এটা আমি নিজেও আসলে বেশিরভাগ টাইমে অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো যেটা জিনিস বলতেছিলাম যে আপনি একটা কাজই করবেন, যে একটা ডায়েরি কিনবেন, একটা হচ্ছে কলম কিনবেন, আমি আশা করি সবার কাছেই থাকার কথা এটা, যদি না থাকে তাহলে কালকে বা আজকে যদি সম্ভব হয় কালকে যে কিনে ফেলবেন। ট্রাস্ট মি, এটার জন্য যদি 4-5 বছর পরে আপনি আমাকে ধন্যবাদ না দেন, আচ্ছা 5 বছর পরে দরকার আমি ওই টাকাটা আপনাকে দিয়ে দিবো, এই যে ডায়েরি আর হচ্ছে কলম কেনার টাকা, মানে ওই যে বিফলে মূল্য ফেরত টাইপের আর কি। শুধুমাত্র যদি এই কাজটা করেন, আপনার প্রোডাক্টিভিটি মোটামুটি 50% বা কারো ক্ষেত্রে 100% হচ্ছে বেড়ে যেতে পারে। সো আমরা পরের জিনিসে যাই, যে প্রোমোডোরো দিয়ে ছোট ছোট স্প্রিন্টে কাজ করা, যে এটা দেখাচ্ছিলাম যে 15 মিনিটের জন্য কাজ করা, 25 মিনিটের জন্য কাজ করা, 45 মিনিটের জন্য কাজ করা, আই হোপ দেখা যাচ্ছে রাইট। সো হ্যাঁ, এটা দিয়ে দিয়ে আসলে ভাগ ভাগ করে কাজ করা, ওই যে 25 মিনিট কাজ করা, 5 মিনিট ব্রেক নেওয়া, 4টা রাউন্ড পরে। সো 15 থেকে আর আমি যত যাই বলতেছি আজকের প্রোডাক্টিভিটির, সো প্রিন্সিপাল গুলো কিন্তু খুব ইজি, এই যে প্রোমোডোরো 25 মিনিট কাজ করা, তারপর হচ্ছে মাল্টিটাস্কিং না করে একটা কাজে ফোকাস দেওয়া, একটা ডায়েরি নোটবুক এগুলাতে ইউজ করা, কেউ হয়তো গোল লিখবে, কেউ টু ডু লিস্ট লিখবে,
বা কেউ হয়তো তারা আজকে কি কিসে পড়বে কাজ করবে সেগুলো লিখবে। সো এই জিনিসগুলো আসলে বেসিক, এই বেসিক গুলো অ্যাপ্লাই করতে পারলেই মানে ওই যে কি জানি মানে একটা জিনিস হচ্ছে বলো হয়ে থাকে যে সবাই জানে দুনিয়াতে কেমনে টাকা পয়সা আয় করতে হবে, কেমনে সাকসেসফুল হইতে হবে, বাট ওই যে ওই জিনিসটা এক্সিকিউট করা কঠিন। মানে আমি নিজেও আসলে স্ট্রাগল করি বেশিরভাগ টাইমে। সো আপনি বেসিকটা যদি ঠিক মতো করতে পারেন আপনার হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়ানো বা ভালো করা খুবই ইজি। তো এরপর আমরা হচ্ছে এই যে সকালের প্রথম 30 মিনিটে পুরো দিনটা আসলে ঠিক করা দেয়। তো আমি একটা জিনিস বলবো, আপনি হয় আয়দার আজকে থেকেই, আপনার নোট খাতা না থাকলে একটা খাতার মধ্যে আপনি আজকে থেকেই কালকে কি কি কাজ করবেন এরকম 3, 4, 5টা কাজ লিখে ফেলতে পারেন। আর ধরেন হচ্ছে যদি আজকে রাতেও না পারেন, আপনি হয়তো সকালবেলা উঠে এটা চেষ্টা করেন, ফোনটা ধরার আগে আপনি হচ্ছে কিছু একটা লিখে ফেলেন যে আজকে কি কি কাজ করবেন। কিছু না করতে পারলেও কোনো সমস্যা নেই, বাট এই অভ্যাসটা করেন, আমার মনে হয় অনেক কিছু আপনি চেঞ্জ দেখতে পারবেন। আগে যেটা বলতেছিলাম ওটার সাথে রিলেটেড, এই যে খাতা, নোট খাতার সাথে রিলেটেড। সো এই যে সেম কথা যে আপনি রাতে 5 মিনিট রিভিউ করেন যে আপনার আসলে কি হইলো বা কি ভুল হইলো। আপনি যদি জাস্ট দেখে থাকেন যে পৃথিবীর সবচেয়ে ভালো ক্রিকেট প্লেয়ার বলেন, ফুটবল প্লেয়ার বলে, তারা যখন আসলে ধরেন আপনি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলতে গেছেন বা ফুটবল খেলতে গেছেন, তখন যখন তাদের নিজেদের খেলা থাকে না, তারা যখন হোটেলে থাকে বা বিভিন্ন জায়গায়, তারা কি করে জানেন, অন্যদের খেলা বসে বসে দেখে বা নিজেদের খেলাগুলার ফুটেজ গুলা বসে বসে দেখে যে আমি আসলে কোথায় ভুল করলাম, আর কোন শটটা এভাবে না খেলে ওইভাবে খেললে আমি হয়তো আউট হইতাম না, বা আমি হয়তো কোন জায়গায় আমার দুর্বলতা আছে সেটা আসলে খুঁজে বের করার চেষ্টা করি। এরপর ওইখানে আসলে ইমপ্রুভ করার চেষ্টা করে। ধরো হয়তো কেউ একজন আজকে সে কভার ড্রাইভ খেলতে গিয়ে হচ্ছে আউট হয়ে গেছে, তখন সে পরের ম্যাচ থেকে বা পরের দিন নেটে সে অনেকক্ষণ প্র্যাকটিস করে। তো আপনার মতো আপনি সারাদিনে 5 মিনিট রিভিউ করেন যে কোন কাজটা আসলে মিস হয়েছে বা কোন কাজটা ভালো হয়েছে। অনেকের ক্ষেত্রে আপনি যদি মনে হয় যে, যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করে যে কনফিডেন্স বাড়ানোর ওয়ে কি। কনফিডেন্স বাড়ানোর ওয়ে কি জানেন, আমি একটা জিনিস বলি, এটা হচ্ছে এটার সাথে কয়েকটা জিনিস রিলেটেড আছে। একটা আপনাদেরকে একটা হ্যাক্সি বলি যেটা হয়তো কখনো কাউকে বলবো না। বাইবেলের মধ্যে নাকি ম্যাথু নামে একটা হচ্ছে কথা আছে। তো আমি ওই যে ম্যাথু থিওরি বলে সেটাকে, সেই থিওরিটা আপনার চারপাশে আপনাদের দেখেন। সেটা হচ্ছে যার আছে তাকে আরো অনেক বেশি দেওয়া হবে, আর যার নাই বা কম আছে তার সেটাও কেড়ে নেওয়া হবে। তো এটা খুব হার্ড, সেটা মানুষজন বললেন না বা রাগ করবে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে যারা ভালো করে তারা খালি ভালো করতেই থাকে, আর যে খারাপ করে সে খারাপ করতেই থাকে। তাহলে এখন প্রশ্ন হইতে পারে যে ভাই বলতে পারেন যে ভাই আমার তো খারাপ অবস্থা, বা আমি তো খারাপ করি, বা আমি জীবনে 20টা বছর খারাপ করছি, তো আমি রাতারাতি ভালো কেমনে করবো, সেটা তো কঠিন তাই না? কিন্তু এটার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ধরেন আপনি খুবই বাজে অবস্থা আপনার, আপনি ঘুম থেকে উঠে লিখবেন যে আমি আজকে ঘুম থেকে উঠছি, এটা আপনার প্রথম সাকসেস। আপনার কাছে ব্যাপারটা হাস্যকর মনে হতে হবে। এরপর আপনি বলতে পারেন যে আমি আজকে 5,000 স্টেপস হাঁটছি, এটাই আমার সাকসেস। পড়াশোনা অন্য কাজকর্ম বাদই দেন। তারপর আপনি লিখবেন যে আমি হয়তো আগে হচ্ছে 1 ওয়াক্ত নামাজ পড়তাম, আজকে 2 ওয়াক্ত পড়ছি, এটা আপনার একটা সাকসেস। বা আপনি আজকে হয়তো কাউকে 10 টাকা দিয়ে হেল্প করছেন। তো এইভাবে করে আপনি মোটামুটি একটা 4, 5, 6টা সাকসেস আপনি নিজের চোখের সামনে দেখবেন। সো আপনি যখন নিজের কাজগুলো দেখবেন বা রিভিউ করবেন যে আপনি কি কি করছেন, তাইলে আপনার অটোমেটিকলি আগের চেয়ে কনফিডেন্স বাড়বে। বা এই যে মোটামুটি ধরেন আপনি এখন যতই মোটিভেশনাল ভিডিও দেখেন, আপনি জানেন যে আপনি একটা পৃষ্ঠা আসলে পড়েন নাই, একটা কাজও করেন নাই, তখন আসলে আপনার ওই ভালো করাটা কঠিন। তো একটু আগে যে ম্যাথড থিওরিটা বললাম, ওইখানে বলা হইতেছে যে আপনি দেখবেন যে টাকাওয়ালারা খালি টাকাওয়ালা হইতেই থাকে, আর যে গরিব বা দরিদ্র সে আরো মাইনাসে যাইতে থাকে। কারণ ওই যে থিওরিটা, সো আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার যখন খারাপ টাইম যাচ্ছে তখন আশেপাশে ভালো কি আছে, কোন কোন জিনিস ভালো যাইতেছে। তখন বলতে পারেন যে হ্যাঁ আমার বাবা মা সুস্থ, বা আজকে আমার পরিবার, আজকে আমরা ভাত খাইছি, আমাদের খাবারের অসুবিধা নাই। সো এই প্রবলেম মানে এই জিনিসগুলো আপনি যদি দেখতে পারেন, ওই টাইমে প্রবলেমে ফোকাস না করে, তাহলে অটোমেটিকলি আমি দেখছি পরের দিন থেকে কেন জানি খেলাটা ঘুরে যায়। তো এটা আপনি যে কোনো ধর্মীয় সেন্সে বলেন বা ওই প্রোডাক্টিভিটি সেন্সে বলেন। সো ওই টাইমে ওই যে আমি রিভিউর টাইমে যেটা বলতেছিলাম যে সাকসেসের একটা মানে আমার খুব আগ্রহের জায়গা আর কি, যে কে কেমন আসলে ভালো করে। সো আমি তখন দেখছি যে তারা ওই যে জিনিসপত্র তখন হচ্ছে ফোকাস করা শুরু করে। একটু আগে আমি মেসিকে নিয়ে ভিডিও বানাইছি। সো মেসির ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে দেখাই স্ক্রিপ্টের মধ্যে, এখানের মধ্যে আসলে সেম কথাটা বলছে। আমি দেখলাম যে মেসি হচ্ছে 2014 সালে হচ্ছে ওয়ার্ল্ড কাপের মধ্যে ফাইনালে যে হেরে গেছে, 2015 সালে কোপা আমেরিকা হারছে, 2016 সালে আবার কোপা আমেরিকা হারছে। তারপর হচ্ছে আপনার 2000 2018 বিশ্বকাপে হারছে, অর্থাৎ 14, 15, 16, 18 টানা হারতেছে। উনি কিন্তু ওয়ার্ল্ডের সেরা প্লেয়ারই বলা যায় আপনার, বা অন্যতম সেরা প্লেয়ার, সর্বকালের সেরা প্লেয়ারদের মধ্যে একজন, তাও হারতেছে। কিন্তু যখন সে 2021 সালে
আবার চেষ্টা করার পর 2021 সালে যখন কোপা আমেরিকা জিতে গেল, তারপর কিন্তু 2022 সালে এসে ওয়ার্ল্ড কাপও জিতে গেছে। তো ব্যাপারটা প্যাটার্নটা না আমার কাছে অদ্ভুত লাগছে। আমার কাছে অদ্ভুত লাগলো, আমি বললাম যে কিরে, একটা প্লেয়ার সেরা প্লেয়ার, আগেও সে সেরা প্লেয়ার ছিল, সে 4-5 বার হারলো, 4 বার মতো হারলো, এরপর যখন জিতা শুরু করলো, কোপা আমেরিকা জিতলো, পরের বার ওয়ার্ল্ড কাপও জিতে গেল। আগে কোপা আমেরিকায় জিততে পারতেছিল না। তো এই যে ওখানে আমি বলতেছিলাম যে আপনার যখন খারাপ টাইম যাচ্ছে, আপনি একটা পরীক্ষায় ফেল করতেছেন বা আপনার একটা বাজে সিচুয়েশন, ওই টাইমে আপনি চেষ্টা করেন যে কি কি জিনিস ঠিক যাচ্ছে, কোন কোন জিনিস ভালো যাইতেছে, ওগুলাকে ফোকাস করেন, ওগুলাকে কাছে টানেন, যা হচ্ছে না যাই যাইতেছে না এগুলোকে বাদ দেন। আমার মনে হয় এইটা হচ্ছে একটা ওয়ে হইতে পারে যে আপনার জিনিসপত্র কন্ট্রোলে নেওয়া আর কি। কারণ ওই যে আমি বললাম তো, আমি রাতারাতি এখন আপনি ধরেন হচ্ছে আমরা সবাই তো আর মেসি না, তাই না? তো এখন আপনার পক্ষে তো ওই রাতারাতি যেটা কঠিন। তো আপনি ধরেন একদমই পড়তে পারেন না, আপনি যদি আজকে জীবনে প্রথমবারের মতো একটা বই 5 পৃষ্ঠা পড়েন, আপনি ভাববেন যে আপনি 5,000 বই করে ফেলছেন, এরকম মানে কনফিডেন্স। কিছুটা ফেক হবে ব্যাপারটা, বাট ব্যাপারটা হচ্ছে এটা ওয়ার্ক করে। মানে আপনি ভাবলেন যে এই 5 মিনিট পড়ছি আজকে, এইটাই তো আমার একটা বড় সাকসেস, এটা নিয়ে আপনি খুব হ্যাপি হয়ে যাবেন, একেবারে করবেন, দেখবেন যে আপনি পরের দিন থেকে আপনি এই জিনিসটাকে আরো বেটার পারফর্ম করতে পারতেছেন। সো মোটামুটি আরেকটা থিওরি আছে, আরেকটা থিওরি কেমন, সেটা হচ্ছে পৃথিবীর কোন দেশে দাঁড়িয়ে এরকম একটা গাছই আছে, বুঝছেন? তো ওই গাছটাকে যদি মানুষজন মেরে ফেলতে হয়, ওই গাছের কাছে আজে বাজে কথাবার্তা বলা শুরু করে বা ওকে হচ্ছে অনুৎসাহ দেওয়া শুরু করে আর কি, পরে দেখা যায় গাছগুলো নাকি মরে যায়। তো কথা বা ওয়ার্ড আসলে পাওয়ারটা এরকম। সো আমি তো আপনার চারপাশে সব পরিবেশ বা সবকিছু চেঞ্জ করতে পারবো না, বাট ওই যে যেটা বলছিলাম যে খাতা কলম নিয়ে আপনি যদি আপনার এখন খুব খারাপ টাইম যায়, যে কোনো কিছু যায়, আপনি চেষ্টা করেন ওই টাইমে আপনার পক্ষে কি কি আছে। খারাপ টাইম তো যাইতেছে, ওটা তো আমি আর আপনি বদলাইতে পারবো না, ওটা তো আসলে অনেক কিছু আমার হাতে নাই, কিন্তু আমার হাতে আছে যে আসলে আমার ভালো কি কি যাইতেছে সেগুলোকে নোট করা বা মার্ক করা। সো আমার মনে হয় এই জিনিসটা কাজে দিতে পারবে। সো আমরা একটু আউট অফ কনটেক্সটে গেলাম, বাট আমার মনে হয় যে এটার সাথে এটা রিলেটেড। আপনি যখন খারাপ টাইম যায়, তখন তো খারাপ টাইম যাইতেছে, বাট ওই যে তখন ভালো জিনিসগুলোকে যদি এক করা যায়, তাইলে আমার মনে হয় যে পরের দিনটা আবার ভালো যাওয়া শুরু করে। কারণ এটা আমি না, আমি দেখছি এটা বারবার প্যাটার্ন, আপনি আপনার চারপাশে টাকায় দেখেন, কেউ একবার যদি হচ্ছে বড় লোক হওয়া শুরু করে, সে বড় লোক হইতে থাকে, 1 কোটি টাকা বানাই ফেললে সে হচ্ছে 100 কোটি টাকা বানাই ফেলে। অথচ আমি আপনি মানে সারাদিন পরিশ্রম করে হয়তো 1,000 টাকা বানাইতে পারতেছি না। তো যাই হোক, পরের অভ্যাসে আমরা যাই, যে ডিস্ট্রাকশন মোকাবেলার জন্য কি কি করবেন আমি অলরেডি বলে দিছি। যে ফোনটাকে আলাদা করে রাখুন, বা যখন আপনি পড়তে বসছেন ফোনটাকে আসলে চার্জে দিয়ে রাখুন, বা যদি আপনার বাবা মা থেকে থাকে তাদের রুমে রাখুন, বা হয়তো আপনি ড্রয়ারে রাখুন। সো এইটা করতে পারলে আমার মনে হয় খুব ভালো। সারাদিন না, ওই যেটা বলছিলাম যে কাজের টাইমে বা গুরুত্বপূর্ণ কাজের টাইমে নোটিফিকেশন গুলোকে বন্ধ করে রাখুন। তো আপনি আপনি মোটামুটি না থাকলেও আসলে সবচেয়ে ওই অদ্ভুত ব্যাপার যেটা আর কি, সেটা হচ্ছে মানে খুব খুব ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে, আমি এটা মাঝে মাঝে ভাবি আর কি, ঠিক আছে? তো ধরেন মানে জিনিসটা কেমনে, আমি হচ্ছে একটা স্টোরি বল, এটা খুব রিলেট করতে পারবো, যে আমাদের দাদার যে বাবা আছে, আমরা অনেকে হয়তো জানি না যে তার কবর কোথায় বা তিনি তার নাম কি, বা দাদার দাদার নাম তো অনেকে জানেই না, মানে ইয়াই উঠে না। তো ওইখানে আমরা মানে আজ থেকে বেশি না, ধরেন আমাদের 100 বছর আগেই তো মানে আমাদের দাদার দাদারা, বা ধরেন আমরা অনেকেই যারা যেসব বাড়িতে আছি এখন, আপনি চিন্তা করেন আপনি যে জমি জমাতে আছেন, এগুলোর মালিক কিন্তু আপনার দাদার দাদা বা তার দাদার বাবা, বা হয়তো আপনার দাদারা, তাদের অনেকের নামই আপনি জানেন না, সে কি করতো সেটাই আপনি জানেন না। তো তার জিনিসপত্র কিন্তু আপনি মোটামুটি এখন পৈতৃক সূত্রে পাচ্ছেন আর কি। তো আমরা ওই মোটামুটি 1-150 বছর পরে কিন্তু মানে আসলে আহ, মানে যে কেউ আমাদেরকে আসলে ভুলে যায় আর কি। তো আমার মনে হয় এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আর কি মনে রাখা, যে আমরা 1-150 বছর বা 200 বছর পরে থাকবো না। তো এইখানে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আবার ওই যে আমি মার্ক ম্যানসনের একটা ভিডিওতে দেখতেছিলাম, তিনি ওয়েস্টার্ন ফিলোসফি প্লাস হচ্ছে ইসলামিক বলেন, আপনি খ্রিস্টান বলেন, সব জায়গা দিয়ে একটা কথাই বলছে যে এমন কিছু ইম্প্যাক্টফুল করা, যে যেটা হচ্ছে ধর আপনার মৃত্যুর পর অনেক বছর টিকে থাকবে। সো সেটা হইতে পারে ইসলামিক সেন্স, হইতে পারে ধরেন একটা মসজিদ বানানো, আহ, আহ, অন্য ধর্মের সেন্স হতে পারে একটা মন্দির বা প্যাগোডা, বা হচ্ছে একটা হচ্ছে চার্চ বানানো, বা হইতে পারে একটা লাইব্রেরি বানানো, যাতে ধরেন দিনের পর দিন মানুষ আসলে পড়তে পারবে। তো আপনি এটা শুনে থাকবেন যে ওই যে ইসলামে একটা টার্ম আছে মনে হয় সদকা জারিয়া বা কিছু একটা, মানে আপনি মৃত্যুর পরে হচ্ছে আপনি ইয়া পাবেন। তো আমার মনে হয় যে এমন কিছু ক্রিয়েট করা যেটা আপনার মারা যাওয়ার অনেক বছর পরে হয়তো টিকে থাকবে। তো ওইরকম কিছু করার চেষ্টা করা, যাতে আপনি আসলে অনেক দিন মানুষজন আপনাকে মনে রাখে। তো যাই হোক, এই ডিস্ট্রাকশন থেকে বাঁচার জন্য আমরা যে 3টা জিনিসে ফোকাস করবেন, ফোন আলাদা রাখবেন, নোটিফিকেশন আলাদা দিকে রাখবেন, আর একটা টাইমে একটা কাজই করবেন। তো আমরা অলরেডি মনে হয় কভার করে ফেলছি, আর রিডিং পড়ার এখানে দরকার নেই আমাদের। তো দেখেন, এবার যেটা বলতেছিলাম ওই একই কথা, যে আমরা আসলে কেউ সারাদিনে 10টা কাজে হাত দেয়,
সেটা হচ্ছে প্রতি 10 মিনিট পর পর ফোন চেক করে দিন শেষে ক্লান্ত হয়ে যায়, কিন্তু কিছুই আসলে করা হয় না। আর কেউ কেউ আছে একটাই গুরুত্বপূর্ণ কাজ ঠিক মতো করে, 25 মিনিট ফোকাস রেখে 5 মিনিট হয়তো বিরতি নেয়, এই যে প্রোমোটারের ব্যাপারটা, দিন শেষে স্বস্তি, আসল কাজে এগিয়ে গেছে। তো আমি ওইটাই বলতেছি যে আপনারা মোটামুটি এই কয়েকটা ফর্মুলা ফলো করবেন। নাম্বার 1 হচ্ছে প্যারেটো প্রিন্সিপল, কোন 20% কাজ থেকে আপনার 80% ফলাফল আসে সেটা আসলে খুঁজে বের করবেন। এরপর হচ্ছে প্রোমোডোরো, 25 মিনিট কাজ করবেন, 5 মিনিটের একটা ব্রেক দিবেন। সো যার জন্য যে জিনিসগুলো আসলে কাজ করে আর কি। আর যে 3টা কাজ আজকে রাতে থেকেই করুন, আগামীকালকে 1, 3, 5 লিস্ট আপনি চাইলে লিখে ফেলতে পারেন। সকালের প্রথম 15 মিনিট, হ্যাঁ এইটা খুব ইম্পর্টেন্ট, যে আমি দেখছি বেশিরভাগ মানুষেরই, বা এটা হার্ভার্ড বা হচ্ছে এমআইটির কোথায় একটা স্টাডি আছে, হার্ভার্ড বা এমআইটির স্টাডি আছে, যেখানে আমরা বলা হচ্ছে ঘুম থেকে উঠে প্রথম 30 মিনিটে আপনার ব্রেইন সবচেয়ে অ্যাক্টিভ মোডে থাকে। সো আপনি সারাদিন ফোন চালান বা ইয়া চালান, আমি আপনাকে এমন কোনো সাজেশন দিব না যেটা হয়তো প্র্যাকটিক্যাল না অনেকের জন্য, অনেকে হয়তো সারাদিন 8 ঘন্টা 10 ঘন্টায় ফোন চালায়। জাস্ট একটাই রিকোয়েস্ট থাকবে, যে যদি আজকের সেশনের পর আপনি চেঞ্জ করতে পারেন, একটা করতে পারেন যে যে খাতা কলম নিয়ে লেখা, আরেকটা করতে পারেন যে ঘুম থেকে উঠে প্রথম 15-20 মিনিট বা 30 মিনিট আপনি ফোন ধরবেন না। এই একটা হ্যাবিট আপনি, এরপর আপনি সারাদিন ফোন চালান, এটা আপনার পার্সোনাল ব্যাপার বা আপনার ব্যাপার, বাট আমি রিকোয়েস্ট করবো প্রথম 15 বা 30 মিনিট আপনি একদমই ফোন ধরবেন না। তাইলে আপনি খুব ভালো একটা প্রোডাক্টিভ দিন আমি আসলে দেখছি কাটানো যায়। আপনি খুব কম স্ট্রেস থাকবেন, আপনি কম হতাশ থাকবেন, আপনার কম দুঃখ লাগবে, আপনার মোটামুটি মোটামুটি আপনি মেন্টালি যথেষ্ট স্ট্রং থাকবেন। আমি বলতেছি না এটা, এটা হার্ভার্ড বা এমআইটির আসলে রিসার্চে আছে এই ব্যাপার নিয়ে অনেক, যে মোটামুটি প্রথম 30 মিনিট বা 15 মিনিট আপনি এই যে ফোনে নোটিফিকেশন দেখলে, মেসেজ আসতে থাকলে, স্ক্রোল করতে থাকলে আপনার ব্রেইন হচ্ছে খুব মানে বিক্ষিপ্ত হয়ে যায়। তো এই যে এরপরটা হচ্ছে একটা কাজে 25 মিনিট পূর্ণ ফোকাস আসলে দেওয়ার চেষ্টা করুন। তো এই তো, প্রোডাক্টিভিটি আসলে কোনো ট্যালেন্ট না, এটা একটা অভ্যাস যা প্রতিদিন একটু একটু করে তৈরি করতে হয়, বা একটা সিস্টেম আসলে বিল্ড করতে হয়। তো আমরা মনে হয় আজকের মতো শেষ করে ফেলছি। হ্যাঁ, আমরা ধন্যবাদে চলে আসছি, শেষ। তো হ্যাঁ, আমাদের স্লাইড হচ্ছে শেষ হয়ে গেছে। সো আমার মনে হয় হচ্ছে আমরা আমাদের যে সেশন প্রোডাক্টিভিটি নিয়ে, সো এখন একটা ইন্টারেস্টিং জিনিস, প্রোডাক্টিভিটি নিয়ে মোটামুটি সারা দুনিয়ার সবচেয়ে ফেমাস যে বান্দা, তার নাম বোধহয় হচ্ছে আলী আবদাল, যিনি আবার আমার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটার। তো তার একটা বই আছে, আমি আপনাদেরকে দেখাই দিই। যদি আমার খুব বেশি যে ভালো লাগছিল বইটা বলে তা না, বাট ভালো লিখছে বইটা, সেটা হচ্ছে ফিল গুড প্রোডাক্টিভিটি। তো আপনি চাইলে যদি প্রোডাক্টিভিটি নিয়ে আরো বেশি জানতে চান, এই বইটা পড়তে পারেন। আমার বইটাই নেই ভাই এইসব ব্যাপারে, আর আমি লিখেও নেই। আমার কাছে আরেকটা ইন্টারেস্টিং বই আছে, এটা কি দেখাবো আমি? এটা মানে দেখা যাবে না, বইটার নাম দেখেন আপনারা। তো না, এটা খুব একটা বেশ ভালো বই, সেটা হচ্ছে চুলের ইতিহাস নিয়ে। তো রাইটার খুব একটা ইন্টারেস্টিং নাম দিছে। যাই হোক, তো এছাড়াও যদি আরেকটা পড়তে চান এটাও পড়তে পারেন, যদি কারো কন্টেন্ট ক্রিয়েশন বা জিনিসপত্র নিয়ে আগ্রহ থাকে। বইটার নাম হচ্ছে ডায়েরি অফ এ সিও, খুব বিখ্যাত একটা পডকাস্টের স্টিভেন বার্লেটের লেখা। আর এই যে বললাম তো প্রোডাক্টিভিটি নিয়ে আর যদি কারো খুব বেশি আগ্রহ থাকে, তাহলে এই যে ফিল গুড প্রোডাক্টিভিটি, এটা হচ্ছে পড়তে পারেন। তো আমরা বোধহয়, দাঁড়ান আমি স্ক্রিন শেয়ারটা হচ্ছে অফ করলে বোধহয় ভালো হয়। আচ্ছা, আমি সেভ করে দিই, আমাকে তাও বের করতে দিক। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ করি। ঠিক আছে। সো এই যে ফিল গুড প্রোডাক্টিভিটি, এই হচ্ছে আমার প্রোমোডোরো টাইমার। মনে হয় হ্যাঁ, এখন ঠিক মতো দেখা যাচ্ছে। সো এই ছিল আমাদের প্রোডাক্টিভিটি নিয়ে সেমিনার। আমার মনে হয় না আর বেশি বোর করা আপনাদেরকে দরকার আছে। বাট ওই যে যেটা বললাম, যে আরেকটা কাজ করতে পারেন, যে নিজের আসলে পারপাসটা খুঁজে বের করা। কারণ আমি দেখছি যে আমাদের যে অবস্থা, আমার খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে, যে আমার এক বন্ধু আছে, সে আমার বলতেছে, বন্ধু তুই তো খুব মজা আছিস, খুব ভালো আছিস। সে হচ্ছে ইংল্যান্ডে, এখন হচ্ছে কোন ইউনিভার্সিটি জানি পড়তেছে। তো সে আর তার ওয়াইফ হচ্ছে ওখানে ঘুরে বেড়াইতেছে, প্রতিদিন আমি ছবি দেখি, আমি ভাবি যে খুব অসাধারণ জীবন কাটাচ্ছে। আর সে ভাবে যে আমি তো বাংলাদেশে ফাটাই ফেলতেছি। তো আমি আসলে খুব কনফিউজ কালকে আমাদের ইয়াতে। পরে বুঝলাম যে মানে আমাদের মধ্যে আসলে ক্লিয়ারিটি নেই, আমরা এর জীবন দেখে ভাবি হ্যাঁ ও তো খুব সেরা কাটাচ্ছে, ও খুব ভালো করতেছে। আবার সো আমার খুব ইন্টারেস্টিং ভাবে খুব এই মানে জিনিসগুলো আমি টের পাইছি আর কি। যেমন ধরেন রিসেন্টলি আমি বাংলাদেশের 2-3 জন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখতেছি যে তারা ব্রাজিলে গেছে খেলা দেখতে। তা আমি প্রথমে দেখে তো আল্লাহ, মানে সরি ওই আমেরিকা চলে গেছে, ব্রাজিলে খেলা দেখতে যাচ্ছে, পর্তুগালে খেলা দেখতে যাচ্ছে, আমি নাম বলবো না। তো পরে দিয়ে আমি চিন্তা করলাম যে তাদেরকে যারা স্পন্সর পাঠাইছে, এরা তো দিয়ে খেলা দেখার চেয়ে এদের বেশি ভিডিও বানাইতে হইতেছে। অবভিয়াসলি আমিও যাইতে চাই, ভিডিও বানাতে যাইতে চাই, কিন্তু পরে ভাবলাম যে মানে আমি তো খুব আরামে আছি, আমার কোনো ভিডিও বানানো নেই, স্পন্সর নাই, আমি আরামসে খেলা দেখতেছি বাংলাদেশে বসেই। আমি দেখলাম যে ওনাদের মানে প্রতি মোমেন্টে গোল কখন হবে এই জন্য হচ্ছে ক্যামেরা ধরে রাখা লাগতেছে। তো হোল আদার মানে আপনি যখন আসলে জানেন না আর কি আরেকজনের গল্পটা,
আমি তাও বলতেছি, আমরাও চাই, আমরা হয়তো সবাই মানে দেখতে চাই যে আমরা আসলে যে কোনো কোম্পানি পাঠাইলে আমরা সারাদিন হয়তো ফোন ধরে বসে থাকতে রাজি আছি আমেরিকা খেলা দেখতে গেলে। কিন্তু আমি পরে ভাবলাম না, এটা তো ভালোই প্যারার ব্যাপার, যে ধরেন হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে ধরেন খেলা দেখার চেয়ে বেশি টাইম হচ্ছে ফোন ধরে রাখা লাগছে, ভিডিও বানাইতে হচ্ছে। বাট হ্যাঁ, খুব খুব ইন্টারেস্টিং একটা টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর যেটা বলতেছিলাম যে আপনাদের মধ্যে সবাই যারা আছেন প্রোডাক্টিভিটির ক্ষেত্রে, আমি ওইটাই বলবো যে আপনি প্রথমে একটা আপনার পারপাস ঠিক করেন। সো কারো পারপাস হইতে পারে যে নিজের বাবা মাকে হয়তো হজ করানো, বা নিজের বাবা মাকে একটা দামি গাড়িতে চড়ানো। কারো হইতে পারে যে হয়তো পুরা নিজের গ্রামকে বদলে দেয়া, কারো হইতে পারে দেশ বদলে দেয়া, কারো হইতে পারে পৃথিবী বদলায় দেয়া, কারো হইতে পারে না মোটামুটি নিজে আসলে ভালো করবে এটা। সো এরকম একটা পারপাস খুঁজে বের করেন। আর কারো হইতে পারে যেটা বললাম যে ইন্টার পরীক্ষায় ভালো করা, কারো হইতে পারে যে এসএসসি তে ভালো করা। তো সেই অনুযায়ী একটা গোল নেন। তারপর আপনার এই যে প্রোডাক্টিভিটির যে ফর্মুলা গুলো আছে সেটাকে আপনি ইউজ করেন। আর সোশ্যাল মিডিয়া ইউজ করেন, ইনস্টাগ্রাম ইউজ করেন, ফেসবুক ইউজ, কোনোটাই তো সমস্যা নেই। কিন্তু আপনি হচ্ছে মোটামুটি ওদের দ্বারা বেশি ইউজড হয়ে না। কারণ এমন একটা লুপ, যে লুপ থেকে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার ফেসবুক বা ইনস্টাগ্রামের একটা হচ্ছে অদ্ভুত একটা ব্যাপার আছে যেটা হয়তো আমরা কেউ খেয়াল করি না। এটা হচ্ছে ইনফিনিট স্ক্রোলিং। অর্থাৎ আপনি যদি সারাদিন ধরে স্ক্রোল করতে থাকেন, সারাদিন না মানে আগামী 1000 বছর স্ক্রোল করেন, তাও আপনার হচ্ছে হোম পেজ শেষ হবে না। সো এইটার যেমন কি জিনিস, আমরা হচ্ছে একদিন আমরা একটা সেশন নিতে গেলাম একটা গ্রামে। তবে আমরা চিন্তা করছি আমরা বাংলাদেশের সব গ্রামে যাব। তো আমরা গুগল সার্চ করে দিয়ে বের করলাম 86,000 গ্রাম আছে। তারপর আমরা বের করলাম 86,000 গ্রামে একদিন করে গেলে 240 বছর লাগবে। তো এটা কি আদৌ প্র্যাকটিক্যাল? আমি কি 240 বছর বাঁচবো কিনা? সো তখন আমরা চিন্তা করলাম না, জেলাগুলোতে যেমন আমরা উপজেলায় যাবো। ওইরকম আর কি, যে আপনার আসলে সোশ্যাল মিডিয়াতে আপনি যদি ভাবেন যে না আরেকটু দেখি আরেকটু দেখি, তাহলে মোটামুটি কয়েক বিলিয়ন বছরে চলে যাইতে পারে। আমি জানি না আসলে কতটা বড় বানাইছে ওরা ইনফিনিট স্ক্রোলিংটা, বাট মনে হয় যে আসলে ইনফিনিট লেভেল আসলে চলে যাওয়া যাবে আর কি। আর যেটাই বলতেছিলাম যে আপনারা, আমার মনে হয় যে আমি একটা জিনিস বলতে পারি, আজকে যে 230 জন এখানে জয়েন করছেন, আপনাদের মধ্যে মোটামুটি 95% বা 99% মানুষ আসলে জীবনে ভালো করবে। এটা কেমন বলতেছে জানেন? কারণ হচ্ছে জিনিসটা খুব ইজি। যারা হচ্ছে প্রোডাক্টিভিটি নিয়ে এরকম একটা বোরিং টপিক নিয়ে এই 50 মিনিট আলোচনা শুনতে পারে, তারা আসলে একটা জিনিসে খুব ভালো, তাদের ধৈর্য যথেষ্ট ভালো বাকিদের চেয়ে। তারা হচ্ছে ফেসবুকে থ্যাংক এই ইউ যে ভাইয়া। 20 সেকেন্ড 30 সেকেন্ডের রিল না দেখে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওয়েলকাম আপু। না মানে আমি এটা না মাঝে মাঝে নিজেও ট্রাই করি, আমি চেষ্টা করি যে 1 ঘন্টার লেকচার আমি দেখবই। কারণ ট্রাস্ট মি, আপনি খেয়াল করে দেখবেন, আপনি একটা মানে রিল আসলে রিলের মধ্যে 3 সেকেন্ডের মধ্যে হুক দিতে হয়। প্রথম 3 সেকেন্ডে বলতে হয় যে মানে ধরেন একটা পাল্লা কারো মাথায় একটা বাড়ি দিতে হয়, বা এমনি করে কিছু একটা ছুড়ে মারতে হয়। আপনারা অনেক সময় আপনি খেয়াল করে দেখছেন যে কোনো ভিডিওতে দেখবেন মারামারি করতেছে, এটা করতেছে সেটা করতেছে, অনেক উদ্ভট কাজ করবেন। বা ধরেন ধরেন ইয়াতে যা লিখবে, বইটা যা লিখবে, ধরেন হচ্ছে কি জানি মানে কি, যেমন একটা কন্টেন্ট ক্রিয়েটর আমি একদিন দেখছিলাম যে আহ কুয়েটে যে কি জানি লিখছে, খুলনা কি জানি একটা ভুল করে লিখছে, বুঝছেন? বা ঢাকা ইউনিভার্সিটি যায়, ধরেন ঢাকা ইউনিভার্সিটি বানানোর ইচ্ছা করে ভুল করে লিখবে, দেখবে যে বাঁকা ইউনিভার্সিটি। এখন আপনি ভাববেন যে এমন বিরাট বড় গাধা, যে ঢাকা ইউনিভার্সিটি লিখছে বাঁকা ইউনিভার্সিটি, কিন্তু ওর উদ্দেশ্যটাই হচ্ছে আপনি যাতে কমেন্ট করেন, ট্রিগার হন। ঠিক আছে, কারণ কমেন্ট করলে ডলার আসে, ডলার আসলে হচ্ছে টাকা পয়সা ইনকাম হয়। সো মানে খুব উদ্ভট একটা সিচুয়েশন আর কি আমাদের এখানে। সো অনেক সময় আমি মজা করে এরকম বলতেছিলাম আর কি, যে সে আসলে বলদ না, বলদ হচ্ছে আমরা আর কি, যারা কমেন্ট করতেছি বা রিয়েক্ট করতেছি। কারণ সে ভাবতেছে, সে তো আমাদেরকেই বোকা বানানোর চেষ্টা করতেছে। সো এরকম আমাদের একটা মানে পুরা সোশ্যাল মিডিয়াতে, যেহেতু আমি এটা নিয়ে কাজ করি, আমাদের একটা জিনিসই থাকে যে প্রথম 30 সেকেন্ড আসলে কি হুক দেওয়া হবে, প্রথম 3 সেকেন্ডে কি হুক দেওয়া হবে, কোন কথাটা বললে মানুষজন বেশি এঙ্গেজ করবে। যেমন আজকে আমাদের ভিডিওতে আমরা একটু বলতেছিলাম যে ধর আমরা প্রথমে স্ক্রিপ্টে 20 সেকেন্ডের মধ্যে মেসির নাম ছিল, পরে দিয়ে ওটাকে ধরেন লাস্টের মিনিটে নিয়ে যাওয়া হয়েছে। কারণ পুরোটা কিছুটা সাসপেন্স দেওয়ার জন্য, যাতে অডিয়েন্স 1 মিনিট 1.5 মিনিট পর্যন্ত থাকে, তারপর যাতে সে শুনতে পারে আসলে কোন প্লেয়ারের নাম বলতেছে। সো মানে এই এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে আপনার ডিজাইন করতে হয় আর কি, যাতে মনোযোগ ধরে রাখা যায় আর কি। তো যেটা বলতেছিলাম আপনাদের জন্য, যে অভিনন্দন আপনাদেরকে। আপনারা যে, আমি এর আগেও দেখছি যে মুমিত ভাই বা কয়েকজন, আমি সেশন দেখতেছিলাম, মুমিত তাজওয়ার ভাই বোধহয় না, তার একটা সেশন হয়েছিল, ব্রাজিলের জার্সি পরে বোধহয় ভাই নিছিল না। তো এরকম আমরা দেখলাম যে আপনারা রেগুলারই সেশন করেন। সো মাশাআল্লাহ, খুবই ওয়ান্ডারফুল। 200-300 মানুষ মিলে আপনারা দেখতেছেন। আমার মনে হয় আপনারা প্রত্যেকে যারা আছেন তারা লাইফে জাস্ট, আমি ওই যেটা বলতেছিলাম যে সাকসেস নিয়ে পড়তেছি তো ইদানিং 3-4 দিন ধরে,
আপনাদের প্রত্যেকের ধৈর্য আছে, এখন একটা হচ্ছে গেম প্ল্যান লাগবে, আর হচ্ছে এই যে জাস্ট হচ্ছে টিকে থাকতে হবে, তাইলে হচ্ছে মোটামুটি আপনি ওই ম্যাচ ড্র করবেন বা ম্যাচ জিতে আসবেন। হারার আসলে আমি কোনো চান্স দেখতেছি না আপনাদের। সো আই থ্যাংক হোপ ইউ লট আপনাদের ভাইয়া, প্রত্যেকের সাথে তারপর দেখা ডিপেন্ড হবে। করে ভাইয়া একটা কথা ছিল মেন্টরটা ভাইয়া। কেমন। হ্যাঁ হ্যাঁ, বলেন না জুনেদ ভাই। ভাইয়া হচ্ছে কি ওই যে কমিউনিকেশন স্কিল নিয়ে একটা যদি পরামর্শ দিতেন তাহলে খুবই ভালো হইতো। কমিউনিকেশন স্কিল নিয়ে পরামর্শ হচ্ছে ভাই, এই যে আমি হচ্ছে আপনাকে দেখাই, সেটা হচ্ছে এই ফোনটা নিবেন, ফোনটা নিয়ে হচ্ছে আপনি ক্যামেরাটা অন করবেন, ক্যামেরাটা অন করে কথা বলবেন, কথা বলে হচ্ছে ওই কথাটা নিজে শুনবেন। যদি আপনার মেজাজ খারাপ হয় বা যদি খুব খারাপ লাগে, তাহলে আপনি বুঝবেন যে আপনি ঠিক জায়গায় আছেন। আপনি এই কাজটা যদি মোটামুটি 100 দিন বা 1000 দিন করতে পারেন, তাহলে আপনি ভালো করবেনই। যেমন আমি, আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি অনেক সো সো বলি বা অনেক ভুল টুল করি, মানুষজন এসে আমার বেইজ্জত করে ফেলে। So আমি পরে মোটামুটি নিজের ভিডিও দেখে বুঝি, হ্যাঁ এখানে আমি বলতেছি, ওখানে ওটা করতেছি। সো এইটা তো আসলে একটা মানে লাইফ স্কিল। যেমন ধরেন আপনি কথার কথা আপনি দেখবেন যে অনেক আঞ্চলিক ভাষায় কথা বলে, তো এটা তো সে একদিনে শিখে নাই, সেটা তো আসলে ছোটবেলা থেকে আজকে 20 বছর ধরে সে শিখতেছে। সো আমার মনে হয় যে যেই জিনিসটা আমরা সবাই মিস করি আর কি, যে আমাকে আমার জিমের ট্রেনার হচ্ছে একটা খুব সুন্দর কথা বলছিল, আপনারা বললে বুঝবেন। তো আমি তারা জিজ্ঞেস করছি, ভাই 1 সপ্তাহ করলে কি হবে, 1 মাস করলে কি হবে, 3 মাস করলে কি হবে? সে বলছে, জয় ভাই আপনার একটা সত্যি কথা বলি, আপনার যে বডিটা বা আপনার যে অবস্থায় আছেন, এটা আপনি বানাইছেন কত বছরে? 24 25 26 বছর হয়েছেন আপনার। তো আপনার কমপক্ষে 6 মাস 1 বছরের আগে কোনো কিছুই হবে না। এটা হচ্ছে সত্যি কথা। মানে এইটাই আসলে মিস করে যায়, যে রাতারাতি আসলে বদলানো চেঞ্জ হওয়া হবে না। বাট ওই যে আমি যেটা বলতেছিলাম, যে আপনি চেষ্টা করেন যে ধরেন প্রত্যেকদিন 1 মিনিট বা 2 মিনিট আপনি হচ্ছে ক্যামেরা ডাউন করে কথা বলবেন, বা একটা আপনি প্রেজেন্টেশন দিবেন, বা হচ্ছে আপনি চ্যাট জিপিটির সাথে কথা বলতে পারেন আধা মিনিট 1 মিনিট, বা এরকম আমার মনে হয় যদি ডেইলি আপনি মোটামুটি করতে পারেন 10 20 বার 50 বার 100 বার, আপনি প্রথমটার সাথে 100 বারেরটা আপনি শুনে মোটামুটি অবাক হয়ে যাবেন। আমার স্টিল নাও মনে হয়েছে আমি প্রথমবার 1 মিনিটের ভিডিও বানানোর জন্য মোটামুটি 47টা টেক নিয়েছিলাম, 47টা টেক, রাতের বেলা 2টা থেকে 4টা বেজে গেছে। আমি ওই যে রাজু ভাস্কর্যে বসে ভিডিও বানাচ্ছিলাম। তো এখন মোটামুটি আমি ধরেন এই 47 মিনিটে 47টা ভিডিও বানাই ফেলতে পারবো আর কি। So এইটা কেমনে আসছে, এটা হচ্ছে ধরেন 3 4 বছর ধরে ওই যে 47 বার বেজ্জত হওয়ার পরে এই যে ব্যাপারটা আসছে। সো আপনারা হচ্ছে এই টুলটা যেহেতু আছে, এটার কাজে লাগান। আপনি একটা ফোনটা দিয়ে হচ্ছে নিজেকে রেকর্ড করেন, নিজেকেই শুনেন, আর যদি সম্ভব হয় পারলে ভিডিও বানায় হচ্ছে ফেসবুকে ছেড়ে দেন। এইটা একটা জিনিস হইতে পারে আপনাকে নিয়ে মানুষজন। আমার একটা লাইফের হচ্ছে অন্যতম বড় জিনিস আমি শিখছি হচ্ছে, আপনি যদি 5 মিনিটের জন্য মানে বেইজ্জত না হইতে পারেন বা 5 মিনিটের জন্য বোকা না হইতে পারেন, তাহলে এটা আপনার 50 বছর ধরে সেই বোকামিটা টানতে হবে। আপনি জাস্ট চিন্তা করেন, আপনি স্কুল কলেজে ক্লাস করছেন, অনেক সময় লোক লজ্জার ভয়ে আপনি প্রশ্ন করেননি। তো এখন এসে হয়তো সেই সেম জিনিস আপনি জানেন না, ম্যাথের সূত্র কেমনে কাজ করে। তো কেন আমি ভাবছি যে ক্লাসে কি ভাববে পোলা পাই, এখন আমি স্টিল না প্রত্যেকদিন সাফার করতেছি ওইসব ইস্যু নিয়ে ধরেন। তো আপনারা যে কেউ চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমার মনে হয় হাত তুলে তুলে করতে না, আমরা মনে হয় 5 7 মিনিট প্রশ্ন অ্যান্সার আমি দিতে পারি যদি কারো প্রশ্ন থাকে। জয় ভাই যাদের একটা কথা কোয়েশ্চেন বলতে চাই। আছে কাইন্ডলি হচ্ছে আপনারা হ্যান্ড রেজ করেন, আমরা হচ্ছে এক এক করে আপনাদের নামগুলো নিয়ে সেখান থেকে হচ্ছে আপনারা কোশ্চেন করবেন। হ্যাঁ ঠিক আছে ভাই, আমাকে হেল্প করবেন ইনশাল্লাহ। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে রুফায়দা ইসলাম চাঁদনী, আপনার কোশ্চেন থাকলে করতে পারেন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া, আমি আজকে সারাদিন ভাবতেছিলাম যে আমার কিছু ভালো বই পড়া উচিত, বাট আমি কোনোভাবেই চয়েস করতে পারি না যে এই টপিকটার জন্য এই বইটা বেস্ট। তো আচ্ছা, কিভাবে কি চয়েস? টপিকে পড়তে যাচ্ছেন আপু? হ্যাঁ, কি টপিকে পড়তে যাচ্ছেন? কি টপিকে? মোটিভেশনাল বই আর কি। আচ্ছা, মোটিভেশনাল বই পড়তে চাইলে আপনার হচ্ছে কয়েকটা বই আছে। একটা হচ্ছে আলকেমিস্ট, যদি আপনার পড়া হয়ে থাকে এটা পড়তে পারেন। এটা হচ্ছে জ্যোতির্ময় নন্দীর অনুবাদটা ভালো, আর ইংলিশটা পড়তে পারলে তো এটা আরো ভালো। এরপর আরেকটা বই আছে হচ্ছে স্টিল লাইক অ্যান আর্টিস্ট। তারপরে হচ্ছে আপনার আরেকটা বই আছে প্রোটিনের জন্য কোনটা ভালো হয়? এইটা কিছুটা এমন প্রশ্ন আপু, আপনাকে বললে আপনি বুঝবেন। যে ধরেন আমি খাবার দাবার নিয়ে রিভিউ বানাই, আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন কোন খাবারটা ভাই খাইলে ভালো হয়। So আমি তো আসলে জানি না আপনি কোন টাইপের খাবার খেতে পছন্দ করেন। সো কারো ক্ষেত্রে সেটা ডাল ভাত খেলে ভালো হয়, কারো ক্ষেত্রে বিরিয়ানি সে পছন্দ করতে পারে, কারো ক্ষেত্রে হয়তো সে মেক্সিকান খাবার পছন্দ করতে পারে। বাট ওই যে যেটা বলতেছিলাম, আপনি হচ্ছে মোটিভেশনাল বইয়ের মধ্যে আলকেমিস্টটা বেশ ভালো বই। স্টিল লাইক অ্যান আর্টিস্ট নামে একটা বই আছে। তারপর হচ্ছে আরেকটা বই আছে হচ্ছে শো ইওর ওয়ার্ক। আচ্ছা, আপনাদেরকে আমি একটু দেখাই, আপনাদের মনে হয় জিনিসটা ভালো লাগবে। সেটা হচ্ছে, যদি আমার এটা নতুন সেট আপ,
তো এইদিকে আমার একটা সেট আপ আছে, ওই যে, তো এটা হচ্ছে আমাদের বইয়ের সেট আপ। আরেকটা এখানে সেট আপ আছে, এখানেও বোধ হয় 400-500 বই আছে। তো আমার পিছনে এদিকে অনেকগুলো বই আছে, ওইদিকে অনেকগুলো বই আছে, আর আরো হাজার খানিক বই আছে আপনার সামনে রুমে। তো বই নিয়ে যেহেতু প্রশ্ন করছেন, আমার মনে হয় একটু দেখাইলে আপনাদের ভালো লাগার কথা জিনিসটা। তো এদিকে কোনো বইটাই নেই। আচ্ছা টপিক ওয়াইজ আর কি বেস্ট বইটা চয়েস করতে পারি না। আচ্ছা, আপনি ওই যে বাংলায় একটা মনে হয় খুব ভালো বই আছে, যদিও একেবারে বেশি মোটিভেশন, সেটা হচ্ছে ওই ভাইরাপুরে নামে একটা বই আছে। তো এটা আমার মনে হয় স্টুডেন্ট যারা আছে তাদের জন্য মানে একেবারে খুব ভালো রোড ম্যাপ দিছে। সাব্বির হাসান নামে একজন রাইটার, উনি বিশ্ব ব্যাংকে বোধহয় জব করে। তো উনি খুব চমৎকার হচ্ছে লিখছে বইটা, মানে এই বইটা আমি মোটামুটি 3-4 বার পড়ছিলাম। তো আপনি যদি খুব আসলে পড়াশোনা করতে চান বা অনেক বড় কিছু করতে চান, আমার মনে হয় এই বইটা আপনি পড়তে পারেন বাংলা ভাষায়। নাম হচ্ছে ভাইরাপুরে, খুব উদ্ভট একটা নাম, কিন্তু বইটা খুবই ভালো আর কি, মোটিভেশনাল বইয়ের মধ্যে। ওকে ভাই, ভাইয়া কাইন্ডলি একটু স্পেলিং সহ নামটা বলবেন? নাম হচ্ছে ভাইরে, ভয়কেরা ভার, রস্যই রাকেরা ভাইরে আপুরে। তো এটা হচ্ছে বই, লেখাপড়া, জীবন, এগুলো নিয়ে লেখা আর কি বই একটা। আচ্ছা, আমরা পরের জনের কাছে চলে যাই। কাজী আব্দুল্লাহ মোহাম্মদ, আপনার কোশ্চেন থাকলে করতে পারেন। সালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার একটা প্রজেক্ট যেটা ছিল সারা দেশে এআই, তো এটাতে আমি রেজিস্ট্রেশন করছিলাম, এমনকি কিছু ফান্ডিং এর বিষয়টা ছিল, তো আমি এটা উল্লেখ করছিলাম, কিন্তু এখন আমি কোনো ইমেল পাইনি। এটা নিয়ে কিছু বলবেন? আচ্ছা, আমরা হচ্ছে ভাই অনলাইন একটা সেশন নিতাম, আমরা হচ্ছে এআই নিয়ে সেশন একটা নেওয়ার চেষ্টা করতাম। ওটা বোধহয় হচ্ছে অনলাইনে এআই ফর স্মার্ট প্রোডাক্টিভিটি নামে ছিল, মাসখানেক আগেই। তো পরে দিয়ে আমি চিন্তা করলাম যে আমরা একটা গোল নিলাম যে বাংলাদেশে যদি আমরা 1 কোটি মানুষকে এআই শেখাতে পারি, তাহলে মোটামুটি হচ্ছে আপনার মানে যেহেতু সবাই শিখেই ফেলবে, মানে ধরেন কিছুটা এমন যে ধরেন ইন্টারনেট চালানো শেখানো বা হচ্ছে ওয়াইফাই চালানো শেখানো বা হচ্ছে ইউটিউব চালানো শেখানোর মতো। তো আমরা বেসিক এআই শেখানোর একটা লক্ষ্যমাত্রা নিছি। সো ওটাই হচ্ছে সারা দেশে এআই। তো আমরা অফলাইনে কয়েকটা মানে সেশন করছি, হ্যাঁ, আর হচ্ছে অনলাইনে আমরা হয়তো অনেকগুলো সেশন দিব, জিনিসপত্র দিব। তো যেহেতু পুরোটাই ফ্রি প্রোগ্রাম, বা যেহেতু আমরা পেইড ওইভাবে কিছুই না, পুরোটাই আমরা ফ্রিতে শেখাচ্ছি। তো আমাদের সেশন গুলো এখনো দেওয়া হয়নি, বাট আপনি রেজিস্ট্রেশন করছেন, তার মানে অলরেডি আপনার ইনফো আমাদের কাছে আছে। তো আমরা ওইখান থেকে খুব দ্রুতই হয়তো যোগাযোগ করব ওই এআই সেশন নিয়ে, বা এগুলো নিয়ে হয়তো আমরা শেখার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, মূলত হচ্ছে আমি ওই ভলেন্টিয়ার হিসেবে থাকতে চেয়েছিলাম আর কি। হ্যাঁ, কোনো সমস্যা নেই ভাই, ওই যে আপনাদের ইনফো আমাদের কাছে আছে ভাই, মানে ওয়েবসাইটে যেহেতু করা হচ্ছে আপনার ইনফো আমাদের কাছে আছে। আমরা যখনই ইভেন্ট গুলো বা জিনিসপত্রগুলো শুরু করবো তখনই আপনাদের সাথে যোগাযোগ করবো। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের এইটা নিয়ে মিটিং চলতেছে, ওই যে ওয়ালটন বাংলাদেশের সাথে আমাদের এটা নিয়ে কথা হচ্ছে। সো ওরা আমাদের সাথে কাজ করতে যাচ্ছে, প্লাস আমরা নিজেরাও আসলে প্ল্যান গুলো করতেছি আর কি, কিভাবে কি করব। এখন পর্যন্ত অফলাইনে 3টা সেশন নিয়ে হয়েছে, অনলাইনে বা কিভাবে আরো সেশন নেওয়া যায় ওটা নিয়ে আমরা প্ল্যান করছি আর কি। যেহেতু ভাই মানে কিছুটা আমার যেহেতু অন্যান্য কাজ থাকে, ওটা আমাদের যেহেতু একেবারে মানে কিছুটা হচ্ছে জনহিতকর আসলে প্রজেক্ট বা ফ্রি প্রজেক্ট, সো ওই জন্য দেখা গেছে ওই টাইমটা ম্যানেজ করা লাগতেছে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়া। আম, আচ্ছা ভাইয়া, যেহেতু অনেক মেম্বার অলরেডি আছে এখনো, সো আমি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার একটু বলতে চাই যে আমাদের ভিতরে অনেক মেম্বার আছে যাদের হচ্ছে এডিএইচডি বা এডিডি টাইপ প্রবলেম থেকে থাকে। তো তাদের ক্ষেত্রে প্রোডাক্টিভিটিটা কিরকম হতে পারে, বা সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন? কারণ এডাল্টদের ক্ষেত্রে আমরা নর্মালি যদিও দেখি যে বাচ্চাদের ক্ষেত্রে এডিএইচডি থাকে, কিন্তু এডাল্টদের ক্ষেত্রেও কিন্তু ইদানিং সেই জিনিসটা কাজ করতেছে। এবং এটা হচ্ছে নিউরোলজিস্টদের কাছে যাইতে বলে অনেকে ট্রিটমেন্ট আছে বিভিন্ন। সো বাট রেগুলার লাইফে আমরা অনেক সাফার করি এটার জন্য। সো সেক্ষেত্রে হচ্ছে আপনার সাজেশনটা কি হবে? আচ্ছা, সেটা হচ্ছে আপনার হচ্ছে যেহেতু আপনি কয়েকটা জিনিসের নাম বলছেন, যেমন ধরেন কেউ যদি আমাকে বলে ভাই ডিপ্রেশন হয়েছে আমার, আমি কি করবো? যেহেতু আমি এখানে অনেকগুলো ব্যাপার আছে যে আমি তো আসলে জানি না, মানে কিছুটা এমন আর কি, ধরেন আমি হচ্ছে ডিসপেন্সারির লোক, আপনি আমাকে এসে বলতেছেন ভাই জ্বর ঠান্ডা কাশি ওষুধ দেন, যদিও দেওয়া ঠিক না, কিন্তু আমরা তো দিয়ে ফেলি। সো আমি আপনাকে সাজেশন দিতেই পারি কিছু। সো এডিএইচডি বা হচ্ছে এই টাইপের ব্যাপারগুলোতে আমরা একেবারে যদি বেসিক ভাবে চিন্তা করি, আমি রিসেন্টলি ধরেন আমার একটা প্রবলেম বলি, সেটা হচ্ছে আমার পকেটে ফোন না বাজলেও আমি মাঝে মাঝে টের পাই যে আমার মানে ভাইব্রেট হচ্ছে, বা আমি ধরেন হচ্ছে আমার অস্থিরতা লাগে, আমার মনে হয় যে আমার ফোনটা বাজতেছে দূরে কোথাও, ঠিক আছে। বা ধরেন হচ্ছে আমার নিজেরই হচ্ছে খুব মাঝে মাঝে হচ্ছে আমি খুব ফিল করি, বা ইম্পোস্টার সিনড্রোম জিনিসপত্র হয়। যেহেতু আমি ব্যাপারগুলো নিয়ে পড়ি, আমি ব্যাপারটা জানি, হয়তো বুঝতে পারি। তো এটার জন্য আমি দেখছি কি, যেমন আমি যখন ব্রেক নেই, আমি যখন ব্যালেন্স করে করার চেষ্টা করি,
যেমন আমার যে টাইমটা বেশি স্ক্রোল হয় ওই টাইমটাই দেখছি যে আমি হচ্ছে আমার অনেক উল্টাপাল্টা অনেক উপসর্গ আমি দেখতে পারি। তো আমি ওই যে বললাম যে বেসিকটাকে ঠিক রাখা, যেমন ধরেন হচ্ছে জিনিসগুলো হচ্ছে নিজের ট্রিগার গুলা বা জিনিসগুলোকে চেনা আর কি, যে আপনার সেটা আসলে কেন হচ্ছে ওটা খুঁজে বের করেন। আর যদি জিনিসটা সিরিয়াস পর্যায়ে যায়, সিরিয়াস পর্যায়ে গেলে তখন হচ্ছে আপনি তখন তো আসলে সাইকোলজিস্ট বা যারা আছে তাদের সাথে আসলে যোগাযোগ করতে, বা যারা এক্সপার্ট তাদের সাথে যোগাযোগ করতে পারলে ভালো। কিন্তু এই যে আমরা আজকে সেশনে জিনিসটা কভার করার চেষ্টা করছি যে আপনি যখন কাজ করতেছেন বা জিনিসগুলো করতেছেন, আমাদের বেশিরভাগের যে ঝামেলাটা কেন হচ্ছে, আপনি জাস্ট জিনিসটা চিন্তা করলে বুঝবেন যে আমাদের বাবা মা বা আমাদের পূর্বপুরুষরা আসলে যে সোসাইটিতে বড় হয়েছে আর আমরা যে সোসাইটি বা জিনিসপত্র আছে পুরোটাই আসলে প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের একটা ফোন দিয়ে আসলে যা যা করা যায় আগে মোটামুটি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার দিয়ে সেটা করা যেত না। খুবই ভালো জিনিস, আপনি ক্যালকুলেটর পাচ্ছেন, আপনি মেসেঞ্জার পাচ্ছেন, আপনি পড়ার রেকর্ড পাচ্ছেন, পৃথিবীর সেরা টিচারের ক্লাস আপনি করতে পারতেছেন, কন্টেন্ট দেখতে পারতেছেন, খেলা দেখতে পারতেন, খুবই ভালো ব্যাপার। কিন্তু সাথে অনেকগুলো খারাপ জিনিসও নিয়ে আসছে, ওটা নিয়ে আমরা আজকে বলতেছিলাম। গুরু গম্ভীর আলাপ হয়ে যেতেছে আমাদের ওই যে বাবা মার মতো যে সারা ফোন চালাস এই করিস। তো আমার মনে হয় যে আপনি জাস্ট ব্যালেন্স করার চেষ্টা করেন। আমি ওইটাই বলছি যে আপনি প্রথমে মার্ক করেন, যদি কারো এটা হয় যে আমার মনে হয় যে না আমি 8 ঘন্টা ফোন চালাই আমার জন্য হয়, তাহলে চেষ্টা করেন 7 ঘন্টা চালানো, তাহলে আপনি প্রোগ্রেস, আপনি সাকসেস, তাহলে আপনি মোটামুটি আপনার দেখবেন যে ইমপ্রুভ হচ্ছে আগের চেয়ে। তো আপনি আপনার যদি ট্রিগার গুলাকে বা প্রবলেম গুলাকে ফিগার আউট করতে পারেন, এরপর ওটা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। যেমন আমিও আজকে সারাদিন কি করছি, মানে অনেস্টলি আপনাকে যদি বলি, আমি আজকে চিন্তা করছি পোস্ট করার, আমি কিছুই করবো না, হচ্ছে আমার মানে আজকে ওই কয়েকদিনে আমি অসুস্থ থাকে, আমার হচ্ছে জিনিসটা আমি পারতেছি না। ওরা আমি ভাবছি না পোস্ট করবো না, ভিডিও বানাবো না, ভিডিও বানাইছি আজকে বসে বসে, কিন্তু আমি ধরেন সোশ্যাল মিডিয়াতে যাই নাই। তো যাইনি, এখন কিন্তু আমার খুব ভালোই লাগতেছে। কিন্তু আমাদের যে যাইতে হইতো এই কমেন্টের রিপ্লাই দাও, এখানে ওইটা হইছে, ওইখানে তার পেজ চলে গেছে, এই হয়েছে সে হয়েছে, মানে হাজার হাজার ইস্যু। এই ওখানে ধরেন আজকে একটা খুন হয়েছে, ওখানে এটা ইয়া হয়েছে, এরকম ইস্যু আসতেই থাকে। তো আমি যেটা বলতেছিলাম যে আমি ধরেন বুঝি যে হ্যাঁ আমার বেশিরভাগ স্ট্রেসের একটা বড় কারণ হয় যে সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং বা জিনিসগুলা করা। সো ওইটা একটু বোঝার চেষ্টা করা আর কি। সো আপনি আপনার ট্রিগার গুলা বা প্রবলেম গুলা কেন হয় সেটা যদি ফিগার আউট করতে পারেন, তারপর হচ্ছে সেই জিনিসগুলা থেকে বেরোনোর জন্য যা যা করা আর কি। যেমন আপনার ধরেন খুব হতাশ লাগতেছে, বেশিরভাগ ক্ষেত্রে আপনি রোদে গেলে বা আপনি কিছু ক্ষেত্রে যেমন মিষ্টি জাতীয় খাবার খাইলে বা একটা ভালো দুপুরের ভাত খাইলে বা দুপুরে একটা ভালো মজার খাবার খাইলেই দেখবেন যে আপনার কিন্তু হ্যাপি ফিল করতেছেন আপনি। সো প্রত্যেকটা জিনিসই আপনি খুঁজে বের করেন যে ওখানে কি কি আছে। যেমন আপনার খুব একা লাগলেও আপনি হাঁটতে চলে যান, আপনি প্রকৃতিতে ঘুরতে চলে যান, একটা ব্রেক নেন, তাহলে আর হচ্ছে আপনার মোটামুটি আমাদের চারপাশে বললাম তো যে অলওয়েজ ইউজ দ্য বেসিক্স, কমন সেন্স বা জিনিসগুলোকে ইউজ করতে পারলে আমার মনে হয় সবকিছু ইজি হয়ে যায়। তো আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যেটা বলি যে আমি সকালে এখন ধরেন যে দিনগুলো আমি হাঁটতে যাই সেই দিনগুলো আমার এই স্ট্রেস গুলো আমি দেখছি বা প্যারাগুলো আমার খুব একটা লাগে না। তো ধরেন তখন যদি আমি সকালে 10,000 স্টেপ হেঁটে আমি যদি 10,000 গালিও খাই, আমার মনে হয় যে ওই গালিটা ওই দিন নিতে পারবো আর কি। অন্য দিন দেখা গেছে আচ্ছা, একটা গালি দিলে তখন খুব খারাপ লাগে আর কি। জি ভাইয়া, বুঝতে পারছি। সো আমরা একটু ফার্স্ট ফার্স্ট মেবি হচ্ছে কোশ্চেন নিয়ে নিলে হ্যাঁ ভালো হয় মেবি। তো জয়শ্রী পাল, আপনার কোশ্চেনটা কাইন্ডলি করতে পারেন একটু আদাব ফার্স্ট। ভাইয়া, আমি জয়শ্রী পাল। ভাইয়া আমার হচ্ছে মানে ফোনে খুব অ্যাডিক্টেড আমি তো, মানে ফোন যে আমি রিলস দেখি ওইটাও আমার ভাল লাগে না, আবার যদি ফোন রেখে দিই ওইটাও ভাল লাগে না। এখন এটার ক্ষেত্রে আমি কি করতে পারি? আমার মনে হয় আপু আপনি জাস্ট হচ্ছে এই অ্যাডিকশন বা জিনিসটা থেকে একটা বের হওয়ার ব্যাপারটাই হইতেছে আপনি অন্য একটা জিনিস খুঁজে বের করার চেষ্টা করেন, মানে ওর বদলে আপনি ওই কাজটা করে আপনার ভালো লাগে। তো বোরিং ভাবে বললে হইতে পারে সেটা বই পড়া, সেটা হইতে পারে মানুষজনের সাথে আড্ডা দেওয়া, বা সেটা হচ্ছে হাঁটাহাঁটি করা, রান্না বান্না করা হইতে পারে আপনার জন্য। ঠিক আছে, হইতে পারে সেটা যে আপনি একটা স্কিল শেখা শুরু করেন, আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং শিখেন, এসইও শিখেন। যেমন আমি এখন বসে বসে যেটা করি, আমি টাইপিং শিখি, আমি বসে বসে টাইপ করার চেষ্টা করি। আমি ফেসবুক স্ক্রল না করে আমি টাইপ করি। সো আপনার ক্ষেত্রে এরকম আপনি মোটামুটি করার মতো হাজার হাজার কাজ আছে। হইতে পারে যে ধরেন আপনি আচার বানানো ছিল, আমি পাশের আন্টি একটা দেখতেছিলাম যে উনি আচার বানায়। তো হচ্ছে উনি আচার বানায় বানায় হচ্ছে সবাইকে দিচ্ছে, বা কেউ রান্না করে, ওইটা বললাম তো। কেউ হয়তো জিমে চলে যায়, কেউ হয়তো হাঁটাহাঁটি করে, কেউ ঘুরতে চলে যায়। তো আমি ধরেন আমি আপনার এখন বললাম সারা দেশ ঘুরে আসেন, তো আমি তো জানি না আপনার সিচুয়েশন আসলে কেমন, বা সারা দেশ ঘুরতে যায় যদি আপনি এখন অ্যাক্সিডেন্ট করেন সেটাও তো আমি ড্রাইভার নিতে পারবো না। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, আমি অনেক ঘুরে টুরে বেড়াই। তো মানুষজন আমার যখন ঘোরার পরামর্শ দেয়, মানুষজন আমার বলে ভাই বাংলাদেশ সেফ না, এটা না সেটা না। আমি মনে মনে চিন্তা করি ভাই সেম সমস্যা তো আমি ফেস করি। আমি তো আসলে বাংলাদেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করি না, বা রাতের বেলা ধরেন আমাদের দেশ নিরাপদ না। এটা আমার পক্ষে ওই যেটা বললাম, আপনি আপনার মতো করে ডিজাইন করে নেন যে আপনি সারাদিন আপনি যেহেতু দেখেন আপনার অলরেডি 50% প্রবলেম সলভ আপনার, যেটা হচ্ছে আপনি জানেন আপনার প্রবলেমটা কি, সেটা হচ্ছে হ্যাঁ আপনার ফোন
স্ক্রোল করলে ভালো লাগে না, আপনি এদিকে অ্যাডিক্টেড হয়ে যেতেছেন, তার মানে আপনার প্রবলেম আপনি জানেন, সলিউশন গুলো খুবই ইজি। সলিউশন আপনাকে আপনার ছোট ভাই যেও আছে ক্লাস 2-3 পড়ে বা 4 পড়ে সেও দিয়ে দিতে পারে। বাট ওই যে প্র্যাকটিস করাটা একটু কঠিন, খুবই কঠিন, আমার পক্ষেও কঠিন। ওই কঠিন কাজটা করতে পারলে আমার মনে হয় বাকি 50% আপনি সাকসেস পেয়ে যাবেন। যে ওই ফোনের আচ্ছা বদল পরে কাজ করে। হচ্ছে পরে হচ্ছে রাজ তালুকদার ভাইয়া, আপনি কাইন্ডলি কোশ্চেনটা করতে পারেন। হ্যালো ভাইয়া, আদাব, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে রাজু ভাই। যে ভাইয়া, আমার হচ্ছে এইচএসসি ক্যান্ডিডেট, আমার কালকে দিন পর এইচএসসি এক্সাম। বাট আমার ইয়াল্লা, আপনি এখানে কি করতেছেন ভাই? এইটা সমস্যা নাই ভাইয়া। আমার আমার কোয়েশ্চনটা হচ্ছে যে ভাইয়া, এইচএসসি পর একটা লম্বা গ্যাপ আছে, কারণ আমি চাচ্ছি যে ওই গ্যাপের মধ্যে ভালো ভালো মানুষগুলোর সাথে একটা কানেকশন বিল্ড করার জন্য। ওই কানেকশন বিল্ড করার কোনো বেটার ওয়ে বা কোনো সাজেশন যদি দিতে। মেইল করেন, তাদেরকে ফিডব্যাক দিয়ে শুরু করেন। সেটা হচ্ছে অলওয়েজ হচ্ছে আপনি যা মানে তাদের সাথে কানেক্টেড হওয়ার আমার খুব একটা ওয়ে আছে। তো মানে আমি যেমন আমি যেটা নিজে করতাম আর কি, ধরেন কারোর সাথে কানেক্টেড হতে চাইলে সে যে বইপত্র লেখছে বা জিনিসপত্র লেখছে সেটা নিয়ে একটা ফিডব্যাক দিতাম। ধরেন হচ্ছে তার লেখা কোন একটা বই পড়ে আমি হচ্ছে তাকে ধরেন ফিডব্যাকটা দিতাম। বা ধরেন হচ্ছে আমি বলতাম যে এই জিনিসটা হয়তো আরো বেটার করা যায়, মানে ওই যে তাকে ওইভাবে দেওয়া আর কি। তো আমাকে ধরেন কেউ এসে যদি বলে, মানে ধরেন আমার সাথে যদি কেউ কানেক্টেড হতে চায়, কেউ যদি আমার পুরো একটা ভিডিও দেখে মোটামুটি 5-6 লাইনের কমেন্ট করে, ভাই এটা ভালো বলছেন, এটা খারাপ বলছেন, এখানে এটা বলা যেত, আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে সেটা পড়ি বা বোঝার চেষ্টা করি। কিন্তু এছাড়া যদি আপনি 1000 জন আমার কমেন্ট করে, আমি কিন্তু পড়ি না আসলে। কারণ বুঝছেন তো, মানে চাইলেও পড়া যায় না এতগুলো মানুষের ইয়ে আর কি। তো ওই জন্য আপনি ওই ভ্যালু দিয়ে হচ্ছে তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করেন। হইতে পারে সেটা মেইল করা, তাদেরকে মেসেজ করা, লিঙ্কডইনে কানেক্ট হওয়া, বা সরাসরি যায় দেখা করার চেষ্টা করা। সো যার সাথে দেখা করতে চান, কথা বলতে চান, যোগাযোগ করতে চান, তার সাথে ওই যে তার ইন্টারেস্টের জায়গা বা তাকে ভ্যালু দেওয়া বা তার কোনো একটা কাজ করে দেওয়া, এইভাবে হচ্ছে নেটওয়ার্কিং করাটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট। জি ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। আরো তো দেখি অনেকে হাত তুলে রাখছে। আমাদের কি কোয়েশ্চেন শেষ নাকি আমরা হচ্ছে তানজিদ রহমান মনে হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম তানজিদ ভাই। আপনি যদি প্রথম থেকে শূন্য থেকে শুরু করতে চাইতেন, তাহলে প্রথম 90 দিনে আপনি কি করতেন? কি শুরু করতে চাইতাম ভাই? একদম আপনি ধরেন কোনো কিছুই, মানে প্রোডাক্টিভ কিছু, বা আপনি ধরেন কিছুই পারেন, আপনি শূন্য থেকে আবার শুরু করবেন, আপনি প্রথম আচ্ছা, 90 দিন কি করবেন? এখন খুব সহজ বা খুব ইজি। আমি ওই জনরায় ধরেন আমি ব্যবসা করতে পারি কিছু কথা, আমি বাংলাদেশে ধরেন ওই 10 জনকে খুঁজে বের করতাম। তো তারা ধরেন ওই 10 জনকে খুঁজে বের করে তাদেরকে স্টাডি করে ফেলতাম। যেহেতু মানে কিছুটা এমন আর কি, ধরেন আপনি একটা ব্যবসা করতে চাচ্ছেন, আপনি বলতে পারেন যে ভাই বই পড়ে তো ব্যবসা হয় না, বা জিনিসটা তেমন কাইন্ড অফ ট্রু, মানে জিনিসটা ট্রু, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন এখন তাদেরকে রিড করার বা বোঝার জন্য ইন্টারনেটে ঘাটাঘাটি করতাম, তাদের ব্যাপারে রিড করতাম বা 10 জনকে এরকম করতাম, এরপর তারা কি কি করতো ওটাকে ফলো করা শুরু করতাম। আর যদি বলেন যে কনসিস্টেন্সির জন্য এই যে মেনটেন করার চেষ্টা করতাম, এখন যদি হয়তো যে ধরেন আপনি বলতে পারেন যে আমি যদি আবার ভিডিও বানানো শুরু করতাম, তাহলে আমি আগামী 90 দিনে হয়তো 900 কন্টেন্ট বানানোর চেষ্টা করতাম, বা 90 দিনে 90টা কন্টেন্ট বানানোর চেষ্টা করতাম। সো আমি ওই যে যদি কমিউনিকেশন স্কিলে ভালো হতে চাইতাম, তাহলে আমি 90টা ভিডিও বানানোর চেষ্টা করতাম এবার কথা বলে বলে। আমি প্রেজেন্টেশনে ভালো হতে চাইলে 90টা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করতাম। আমি ধরেন যে কোনো কিছুতে আপনি যে ভালো আর সূত্রই ওইটাই হচ্ছে সেই জিনিসটা বারবার করতে থাকা, প্র্যাকটিস করতে থাকা। সো আমি যদি এখন ধরেন ব্যবসা বাণিজ্য শিখতে চাইতাম, তাহলে আমি একটা ছোটখাটো ব্যবসা দিয়ে বিভিন্ন জায়গায় রিজেকশনের চেষ্টা করতাম আর কি, মানে ধরেন বা ওই সেল করার চেষ্টা করতাম। সো এভাবে ওটা ডিপেন্ড করতেছে আর কি, যে কি করতে চাই তার উপর। আমার মনে হয় যে এভাবে চেষ্টা করলে আসলে ভালো করাটা খুবই ইজি, কারণ বেশিরভাগ মানুষ তো আসলে 90 দিন পর্যন্ত ফোকাস ধরে রাখতে পারে না। আমি তো বললাম যে ধৈর্য, লেগে থাকা, এই জিনিসটা যাদের মধ্যে আছে, আপনি বাংলাদেশে মনে হয় মানে 20 কোটির মধ্যে 20 জন মানুষ খুঁজে পারবেন না যে মোটামুটি ধৈর্য আছে, লেগে থাকে। আইদার সে ওয়াল না ধাক্কায়, মানে ওয়াল ধাক্কাইলে তো আসলে ওয়ালটা কোথাও যায় না, এরকম বাকওয়াজ কাজ যদি না করে, আর যদি লেগে থাকে আর ধৈর্য থাকে, সে ভালো করবে। এটা আমি বলি না, এটা আসলে উপর আল্লাহ বলে দিচ্ছে, বা এটা হচ্ছে আপনার সব ধর্মগ্রন্থ বা সব জায়গাতে এই কথাই লেখা আছে। আচ্ছা, আমার কাইন্ডলি ভাই ওই সময় মিউট হয়ে গেছিল, এই কারণে আমি বলেছিলাম বাট শোনা যায়নি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নেক্সট আমাদের করবেন ভাই। সানা আলিয়া আপু, আপনি কাইন্ডলি আপনার কোশ্চেনটা করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, অনেস্টাম আপু। আমার প্রশ্নটা ছিল যে একজন স্টুডেন্ট হিসেবে দিনের শেষে নিজেকে কোন একটা প্রশ্ন করলে আমি বুঝতে পারবো যে আমি শুধু আজকে বিজি ছিলাম নাকি প্রোডাক্টিভও ছিলাম?
আচ্ছা, আপনার স্টুডেন্ট হিসাবে ওই যে হইতে পারে যে আপনি আর যে সাবজেক্টটাতে আপনি দুর্বল বা যেটা আজকে পড়ার দরকার ছিল সেটা আপনি পড়ছেন কিনা। হইতে পারে যে ধরেন কেউ ম্যাথে ভালো হইতে চাচ্ছেন বা ম্যাথে দুর্বল, বা সে আসলে বাংলা বা অন্যান্য সাবজেক্ট ভালো, সে চাইছিল আজকে ম্যাথ পড়বে। তো লাস্টে আজকের দিন আপনি প্রশ্ন করেন আপনি কতক্ষণ ম্যাথ পড়ছেন বা কি শিখছেন। আর আমার মনে হয় না, আমি এটা এমনি বলবো কিনা যে মানে আপনি ওয়ার্ল্ডে শেখার মতো এত ইজি অ্যাক্সেস, আপনি জাস্ট দেখেন আজকে বাংলাদেশের যে দিনাজপুরের ধরেন যে, আমি যদি বলি মফিজ ভাই, নামই ধরলাম মফিজ ভাই, এই মফিজ ভাই যদি চিন্তা করে সে বাংলাদেশে ম্যাথে সবচেয়ে ভালো হবে, সেটাও আসলে পসিবল। কারণ তাকে শেখানোর জন্য গুগলের নোটবুক এলএম আছে, তাকে শেখানোর জন্য হার্ভার্ডের ম্যাথের লেকচারার আছে, যাকে সে ইউটিউবে পাবে। আপনি ইউটিউবে যাই হচ্ছে ফ্রিতে ক্লাস করতে পারবেন হার্ভার্ড ইউনিভার্সিটি। কিন্তু বাংলাদেশের কয়জন স্টুডেন্টই করতেছে? করে, কেউ কেউ অবশ্য করে, তারা ধরেন 20 জন 50 জন 100 জন, তারা তো টপ। ওই 100 জনকে আপনি বাদই দেন, তো 20 কোটি মানুষের জন্য 20 জন 50 জন 100 জন তো বেশি না। সো আপনি যে কোনো কিছু করতে চাইলেই, মানে এখন সবকিছুই দেয়া আছে, খালি প্রবলেম ওই যে ওইটা সারাদিন স্ক্রলিং করতেছে, খেলা দেখতেছে, ঘুরে বেড়াইতেছে, আসল কাজটাই করতেছে না। সো এখন আপনি এতগুলো অনলাইন প্ল্যাটফর্ম ধরেন এডটেক আছে, ওখানে আপনি সব ফ্রি ভিডিও পাচ্ছেন। আপনি চাইলে ধরেন কয়েক হাজার টাকা দিয়ে আপনি বাংলাদেশের সেরা যে টিচার আছে তাদের ক্লাস করতে পারেন। ইন্টারন্যাশনাল গুলো তার ফ্রি, ওগুলা তো ইউটিউবে দেয়াই আছে। তো আপনি যাই করতে চান সবকিছু দেয়া, জাস্ট একটাই সমস্যা, পড়তে হবে, ফোকাস ধরে রাখতে হবে। এটাই আমি দেখলাম যে এইটা খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে। মানে আপনার সামনে এখন কোটি কোটি অপশন, আপনি গেম খেলতে পারেন, স্ক্রল করতে পারেন, ইনস্টাগ্রাম চালাতে পারেন, ফেসবুক চালাতে পারেন, খেলা দেখতে পারেন। এত অপশন আসলে পৃথিবীতে মনে হয় এই যে লাস্ট 1-2 বছরের আগে কখনোই ছিল না। আপনি এতগুলো এআই টুল ইউজ করতে পারেন। আমি তো বললামই যে ধরেন আপনি আপনার বইটা ছবি তুলে তুলে, ধরেন আপনি ম্যাথ বইটা এখন যদি ছবি তুলে নোটবুক অ্যালামকে দিয়ে দেন, নোটবুক অ্যালাম আপনার হচ্ছে গুগলের বানানো। তো গুগলের বানানো আপনি বুঝতেছেন, গুগল একটা বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি। তো ওরা ওই জিনিসটা ফ্রি দিয়ে রাখছে, আপনি ওটাতে বললে ও আপনার সবকিছু ম্যাথটা দুনিয়ার সেরা টিচারের মতো করে বুঝাই দিবে। কিন্তু এইটা নিয়ে তো আপনি কোনো আলাপ শুনবেন না। বা ধরেন সে আপনাকে বাংলা ইংরেজি পড়াই দিবে, সব টুল আছে একদম ফ্রি, একদম ফ্রি, সবকিছু অ্যাক্সেস দিয়া। তাও ধরেন আমি তেমন কাউকে তো দেখতেছি না যে এক্সট্রাঅর্ডিনারি কিছু করে ফেলছে, কেউ কেউ করতেছে। তো ওই জন্য খুব ইজি আর কি। আপনি জাস্ট হচ্ছে ওই যে ওই প্রশ্নটাই করেন যে আপনি যেটা করতে চাচ্ছিলেন আজকে ওইটা করছেন কিনা, তাহলে আমার মনে হয় অ্যান্সারটা বের হয়ে যাবে। বা যে জিনিসটা পড়া দরকার ছিল বা যে কাজটা করা দরকার ছিল সেটা করছেন কিনা। সবার জন্য আমাদের একই সূত্র আর কি, আপনি স্টুডেন্ট হন আর চাকরিজীবী যাই হন না কেন। আচ্ছা, জেপি মন্ডল, আপনার কাইন্ডলি কোশ্চেনটা করবেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, আসলাম ভাই, আমি বেশ ভালো আছি। হুম, আপনি কেমন জি আছেন ভাই, ভাই? ভালো আছি ভাই। আপনার সাথে আমার ইতোপূর্বে দেখা হয়েছিল চট্টগ্রাম বাতিঘরে, আচ্ছা আচ্ছা যেখানে আচ্ছা। আমরা ইন্দুবালা ভাতের হোটেল নিয়ে কল্লা আইডির একটি সেশনে আমরা একসাথে দেখা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার যে বিষয়টি জানার ছিল সেটি হচ্ছে যে আমি আহ, একটা সময় ফেসবুকে ভিডিও বানাইতাম। কিছু মানুষজন সেটা দেখতো, প্রশংসা করতো বা সমালোচনা করতো, সেটা কমেন্ট বক্সে জানাইতো। কিন্তু হঠাৎ করে যে কোনো কারণে হোক, পড়াশোনার চাপে হোক, আমি সেটি বিগত অন্তত 1 বছর যাবত কন্টিনিউ করছি না বা চালু হুম, হুম, হুম। করছি না। তো এখন আমার কি করা উচিত বা কিভাবে এটিকে এগিয়ে নেওয়া যায়, একটু যদি পরামর্শ দিতেন। হ্যাঁ, ওই যে আপনি ভাই হচ্ছে একটা গেম প্ল্যান বানাই ফেলেন, যে আপনি চিন্তা করেন সপ্তাহে একটা দিবেন। আর ওই আপনার মতো, আমি তো আসলে এক্স্যাক্টলি জানি না আপনার আসলে কি কি কাজ আছে। তো আমার ক্ষেত্রে যদি সেটাও মাঝে মাঝে হয় যে ধরেন আমি আগামী মাসের কথা যদি বলি, আমি চিন্তা করার চেষ্টা করবো হয়তো 2টা ভিডিও ভালো 5 থেকে 10 মিনিটের দেয়া, এটা হয়তো আমার গোল। তো আপনার গোল হইতে পারে হয়তো মাসে একটা দেওয়া, কারো ক্ষেত্রে 15 দিনে একটা দেওয়া। তো এরকম আপনি 3 মাস 6 মাস বা 1 বছর একটা প্ল্যান করেন, ওইটা স্টিক করার চেষ্টা করেন, তাইলে আমার মনে হয় এনাফ। কে দেখতেছে কে দেখতেছে না ওটার চেয়েও আমার মনে হয়, যেহেতু আপনি আগেও করেছেন অলরেডি, আপনি প্রাইমারি স্টেজটা তো আপনি পার করেই ফেলছেন। তো আমার মনে হয় আপনি আরো আগের চেয়ে অনেক ভালো করতে পারবেন। বা যে কোনো বিষয় নিয়ে আসলে কন্টেন্ট বানালে তো এখন আসলে বিশাল একটা অডিয়েন্স তো আসলে অনলাইনে আছেই। তো যেমন আমার ক্ষেত্রে যেটা হয় যে ধরেন আমার ফেসবুকে আছে, আমি চেষ্টা করতেছি ধরেন ইউটিউবের জন্য 5-10 মিনিট করে আমি ভিডিও বানাবো, যেহেতু আমি বেশিরভাগ রিল বানাই। তো আমি হয়তো চেষ্টা করবো যে ধরেন আগামী মাসে 10টা কন্টেন্ট বানানোর। সো ওইরকম করে প্ল্যান করা আর কি, আপনার পেস অনুযায়ী বা সিচুয়েশন অনুযায়ী আসলে প্ল্যানটা বানানো। আর বানাতে থাকা, জিনিসটা করতে থাকা, ওই যে কিছুটা এমন আর কি যে পথে পথে আসলে চলতে থাকা, পথই আপনাকে বলে দিবে আসলে কই যাইতে হবে আর কি, বা রাস্তায় নামলে আপনি বুঝতে পারবেন যে সামনে কেমন আগাইতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে রওশন আরা খানম, আপনার কোশ্চেনটা করবেন। আচ্ছা আচ্ছা।
ওয়ালাইকুম ভাই। ভাই আমি নেত্রকোনা জেলা থেকে। হ্যাঁ হ্যাঁ, আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আমার কথা হচ্ছে আমি যদি একটা শুরু করি, দেখা যাইতেছে বইটা শুরু থেকে ভালো আছে, মাঝে মাঝে যায়া আমার কেন জানি একটা রিডিং ব্লক হয় নাকি মাইন্ডের মানে অ্যাটেনশনটা ব্রেক হয়ে যায়, আমি বুঝি না। পরে আর এই বইটার প্রতি আগ্রহটা থাকে না, মানে এটা কেন হয় আমি বুঝি না। হয়তো রাইটার খুব ভালো লিখতে পারে না, এটা একটা কারণ হইতে পারে। না, রাইটার ভালো লাগছে, মানে আমার ভিতরে একটা মানে পরে কি হইলো, আমার জানার একটা আগ্রহ আছে, কিন্তু আমি এই বইটার প্রতি আর আগ্রহ দেখাচ্ছি না। বা আমি যদি রিভিউ লিখতে যেতেছি তখন মনে হইতেছে যে আরে এটা নিয়ে আর লিখে কি করব, কিন্তু পড়ার আগে আমার একটা আগ্রহ থাকে আলাদা, এইটা আমি এখনো সংশোধন করতে পারি না। মানে এমন অনেক বই আছে আমার ঘরে পড়ে আছে, মানে আমি অর্ধেক পড়ে রাখছি, বাকিটা আর পড়ি না, কিন্তু আমি সময় ব্যয় করতেছি, ওই বই পড়ার জন্য সময় আমি বার করতেছি না। মানে এটা কেমনে দূর করবো ভাই? এইটা আমার মনে হয় যে একটু অ্যাকাউন্টেবিলিটির মধ্যে ফেলা আর কি। না পড়াটা আমার মনে হয় সমস্যা না, হয়তো সে বইটা ভালো লাগতেছে না, আপনার আগাইতে ইচ্ছা করতেছে না, বাট আপনার যদি মনে হয় যে না আসলে শেষ করা দরকার, আমি ওই যে বললাম যে আপনি টাইম ব্লক করে আপনি বলেন যে না আমি শেষ করবোই, করতেই হবে আমাকে, সো ওটা খুব একটা কঠিন ব্যাপার না, যেহেতু আপনি অলরেডি পড়তেই পারেন, আপনি তো অলরেডি যেহেতু অর্ধেক পড়ে ফেলছেন, তার মানে আপনি তো ভালোই রিডার। তার মানে বাকিটা আপনি ওই যে জোর করে শেষ করেন আর কি, অন্য কোথাও সুইচ করেন না, বা বলেন যে এই বই শেষ করে না না করে আরেকটা বই ধরবো না, তাহলে আমার মনে হয় যে আসলে শেষ করা পসিবল। যদি 6 মাসও মানে লাগে তাও আপনার, বলে যে না আমি অন্য বই ধরবোই না, এটা না শেষ করে। আচ্ছা ভাইয়া, আপনার একটা ভিডিওতে কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম মনোযোগের উপরে, ওইখানে একটা ব্যাক বেঞ্চের একটা ইউনিভার্সিটি নামের একটা কুপন দিছিলেন কমেন্টে, ওখানে আমি এনরোল করছিলাম। তো এইটা থেকে প্রতিদিন গিয়ে নিজের টাস্ক কমপ্লিট করতে হয়, মানে এইটা যদি আরেকটু বুঝাইয়া দেন। আচ্ছা, ওইটা হচ্ছে আপনার ওদের একটা আপনার প্রত্যেক দিনে হচ্ছে লেকচার, বা ওদের একটা গ্রুপ আছে, ওখানে এআই টুল নিয়ে হচ্ছে অনেক কিছু শেখাবে। তো আপনি ওইখানে গেলে, ওয়েবসাইটে গেলে হচ্ছে আপনি ওই ভিডিও গুলা পেতে থাকবেন, হয়তো এই যে 5-6 তারিখের মধ্যে শেষ করার কথা আমাকে যতটুকু জানালো। তো ওইখানে রেগুলারই হচ্ছে ওদের আপডেট গুলো আসতে থাকে আর কি, বা ওদের মডিউল গুলো, ওটা পুরোটাকে আপনি বলতে পারেন যে একটা স্কিলের প্ল্যাটফর্ম বা এরকম আর কি, বা অ্যাডিকশন থেকে বের হওয়ার একটা আসলে প্ল্যাটফর্ম ওরা বিল্ড করছে আর কি ওখানে। তো জি আপনি ভাই, আমি বাকিটা চার আপু ওখানে পাঁচটা গেলে পেয়ে ভিডিও যাবেন। দেখছি। হ্যাঁ হ্যাঁ, তো বাকিটা আপনি ওই শেষ পুরো মডিউলটা শেষ করলে আমার মনে হয় ভালো হবে। প্লাস হচ্ছে ওইখানে আরো ওই এআই টুল বা ওইসব জিনিসপত্র নিয়ে হয়তো ওরা অনেক কিছু শেখাবে আর কি, মানে ওই কোর্স মডিউলে ওইভাবে বলা আছে সবকিছুতে। আচ্ছা ভাইয়া, তাহলে ওইখানেও মানে রেগুলারিটিটা মেনটেন করার চেষ্টা করব। সবকিছু ধন্যবাদ ভাই। সবকিছুতে আমার মনে আপনার হয় যে আপনার নেক্সট একটাই জেনে সমস্যা, যে আপনি ওই আপনাকে আমি কনসেপ্ট পাবো, আপনাকে নেক্সট জেনে যে আপনার সাথে কথা হবে এটা ভাবি নাই, কারণ আপনার ভিডিও আমি অনেক মনোযোগ সহকারে দেখি, আপনি থ্যাংক ইউ অনেক আপু, সুন্দর থ্যাংক ইউ, করে আমার কথা জন্য দোয়া বলেন করেন। বা অনেক সুন্দর করে বুঝানো। থ্যাংক ইউ আপু, আমার জন্য দোয়া করেন যাতে আরো ভালো বুঝাইতে পারি। এখনো মনে হয় কিন্তু অনেক মানুষ ভাই প্রশ্ন করতেছে। মোহাম্মদপুরে সাবধানে থাকেন, চোর ডাকাতের দেশ ভরে গেছে। না, আমি আমি সারা দেশে যাই, আমি ছিল নেত্রকোনাও যাবো, নেত্রকোনা যাওয়া হয় না, কিশোরগঞ্জ পর্যন্ত যাওয়া হয়েছে। আচ্ছা, হ্যান্ড রাইজ বাড়তেছে, তো আমাদের মনে হয় সবারটা নাও পসিবল হবে কিনা জানি না, মাঝখান আচ্ছা থেকে। আচ্ছা, আমি একজন ছিলাম বা দুইজন এরপরে, নিয়ে শেষ করে দিই আমরা আজকে, বাকিরা এরপরে আমি ছিলাম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই, ভাইয়া, শোনা যাচ্ছে। আমি অনেকক্ষণ ধরে হ্যান্ড রাইজ করে আছি তো। হ্যাঁ হ্যাঁ ভাই, বলেন আপনি। আচ্ছা আমি বলি তাহলে। আহ ভাই অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা কি, লাইক আমি হচ্ছে স্কিলের উপর ফোকাস করি, হ্যাঁ মানে আমি আমার প্রথম মানে কোশ্চেন করার আগে কিছু বলে নিই আমার ব্যাপারে। আমি হচ্ছে স্টুডেন্ট, স্কিল এখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স শেষ করছি রিসেন্টলি। ফ্রিল্যান্সিং এখনো শুরু করিনি, তবে ফিউচারে করবো আর কয়েক মাস পর। অ্যাডমিশন চলতেছে তো, অ্যাডমিশন শেষে। এখন কথা হচ্ছে যে আমি ট্রাই করি স্কিল ডেভেলপ করার, হুম হুম। কিন্তু প্রবলেম হচ্ছে আমি যেটা লাইক আমার হচ্ছে মার্কেটিং পছন্দ, ডিজিটাল মার্কেটিং পছন্দ, আমি এসইও করছি, আমার হচ্ছে ওয়ার্ডপ্রেস করছি, এরপর হচ্ছে মেটা অ্যাডস রান, এগুলা সবই শেষ। কিন্তু কাহিনী হচ্ছে আমি যখন কোনো কিছু করতে যাই বা নতুন কিছু শিখতে যাই, লাইক কিছুদিন আগে আমি একটা গ্রাফিক ডিজাইন কোর্স করছিলাম ইউটিউব থেকে, ফ্রি কোর্স। তো ওটা না আমি আসলে মানে ফোকাস করে রাখতে পারি না, ধৈর্য ধরে মানে না যে
আমি কনফিডেন্সে রাখবো, যেটা বললাম না, ওটা আর কি আমার হয় না। তো এটার জন্য আমি কি করতে পারি, ধৈর্য ধরে রাখতে পারি না। কিন্তু এখন আবার যদি বলি, আমার ল্যাঙ্গুয়েজ স্কিলটা একটু বাড়ানো, অনেক হঠাৎ করে শখ যাচ্ছে যে আমি আমার ইংলিশটা একটু ব্রিটিশ অ্যাকসেন্টে করবো। সো আমি হচ্ছে ইংলিশ ব্লগ শেখা শুরু করি, অ্যান্ড সিরিয়াসলি আমি এটা ভাবি নাই যে আমি এটা করতে পারবো। আমি প্রায় 1 মাস টানা ব্লগ দেখছি, ব্রিটিশ ব্লগ। আমার ইউটিউব পুরো টাইম লাইন ব্রিটিশ হয়ে গেছে, ফেসবুকও সেম। বাট আমি জিনিসটা আহ, বুঝতে পারলাম যে আমি এটা করতে পারছি, ওটা করতে পারিনি। কিন্তু এখন ধৈর্য শক্তিটা কিভাবে ধরে রাখতে পারি ভাই, একটু বললে ভালো হয়। এটা কিছুটা ওই যে কি জানি, ওই একটা একটা গল্প আছে আমার মনে পড়লো, খুব সুন্দর একটা গল্প। সেটা হচ্ছে ধৈর্য বানানোর জন্য একজন নাকি ওই যে আহ, আল্লাহর কাছে এরকম ভাবে দোয়া করতেছে যে আমাকে এখনই ধৈর্য দাও, এখনই ধৈর্য দাও, বুঝছেন? তো ধৈর্যের ব্যাপারটা হচ্ছে, স্কিলটাই হচ্ছে ধৈর্য নিয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটা আসলে কেউ ফোকাস করে না। পৃথিবীতে মানুষের দেয়া মানে ধরেন গডের দেওয়া বা উপর আল্লাহর দেওয়া সবচেয়ে বড় মানুষের স্কিল কিন্তু সেটা হচ্ছে ধৈর্য। আপনি দেখেন, মানুষকে দেওয়া মানে গডের বা উপর আল্লাহর হচ্ছে সবচেয়ে বড় স্কিলটাই কিন্তু ধৈর্য। আপনি সেটা প্রফিটকে দেখেন বা যত মানুষকে আপনি দেখেন পৃথিবীতে, মানুষের তো ওইভাবে আসলে অত সুপার পাওয়ার নেই। হয়তো হ্যাঁ ইন্টেলিজেন্স আছে, বুদ্ধিমত্তা আছে, কিন্তু যে জিনিসটা আছে সেটা হচ্ছে ধৈর্য, দিনের পর দিন লেগে থাকা, চেষ্টাটা করা। তো আপনার গল্পটা শুনে আমি দেখলাম যে আপনার একটা জিনিস খুব ভালো, আপনি তো অনেক কিছু শিখতেছেন। তো কোনো সমস্যা নেই, যেহেতু একদিক দিয়ে বলা যায় যে আপনি তো আর্লি বার্ড, একদম এইচএসসি দিচ্ছেন, তো আমি আশা করতেছি আপনার বয়স কমই, তো অনেক কিছু শিখতেছেন, খুবই ভালো। বাট আপনি তো আপনার প্রবলেম জানেনই, সেটা হচ্ছে আপনি ফোকাস ধরে রাখতে পারেন না। So আপনি ক্ল্যারিটিটা বের করেন যে আপনি আসলে কোন পজিশনে খেলবেন। তো এখন আপনার কিছুদিন ধরে মনে হচ্ছে যে এখানে খেলি, কিছুদিন ওখানে খেলি, ওখানে খেলি, এটা কোনো সমস্যা না, এটা কিছু একটা ভালো। কিন্তু আবার হ্যাঁ, সারা জীবন এরকম করতে থাকলে সমস্যা, বা আপনি যদি আরো 5 বছর 10 বছর পরে যে করেন তাহলে হয়তো একটু ঝামেলা হবে। তো আপনি এখন মোটামুটি শিখতে থাকেন। আর ওই যে যেটা বললাম যে আপনি ওই জিনিসপত্র গুলোকে ব্যবহার করেন, যে নিজের একটা চেক লিস্ট রাখেন, আপনি ধরেন যে না আমি এই কাজটাই করবো হয়তো, বা এইখান থেকে আমি মোটামুটি ধরেন একটা ভালো আর্নিং না বের করা পর্যন্ত আমি অন্যদিকে সুইচ করবো না। তো আপনি তো অলরেডি অনেক কিছু শিখেই ফেলছেন। আপনার জন্য হয়তো একটা জিনিসে আরেকটু বেশি ভালো বা এক্সপার্ট হওয়ার চেষ্টা করেন। আর ও যেটাতেও দেখেন প্যাশন বা জিনিসপত্র কাজ করে, অনেক জিনিস ফিল্ড নিয়ে তো আপনি কথা বললেন, তো আপনার জন্য তো খুব ইজি। অনেক আসলে তো শিখতেই পারে না, আপনি অলরেডি গেমে আগায় আছেন, আমার মনে হয় না এটা দুশ্চিন্তার ব্যাপার। তবে ওই যে হ্যাঁ, আপনি ওই ধৈর্য ধরার জন্য, ধৈর্য বাড়ানোর জন্য এই যে আরো লেগে থাকতে হবে, বা ওই যে কনসিস্টেন্সির জন্য যে চেষ্টা করেন যে আমি হ্যাঁ এই কাজটা 30 দিন করবোই, ফেল করলেও করবো, বা আবার 30 দিন শুরু করবো, মানে না হ্যাঁ, হয়ে এটা কই হচ্ছে, যাবে। বুঝতে পারছি। এটা হচ্ছে কি, আমি ট্রাই করছি, আপনি যেটা বলছেন আমি ট্রাই করছি, কিন্তু সমস্যা হচ্ছে কি, লাইক আমি বলি, আমি হচ্ছে আহ যেমন আমি কয়েকটা স্কিলের কথা বললাম, তো আমি হচ্ছে এসইও নিয়ে কিছু কথা মানে শেখার পরে বা এটা নিয়ে একটু কাজ করার পরে পরে দেখলাম আমার ইন্টারেস্ট চেঞ্জ হয়ে গেছে। এন্ড লাইক আমার এখন আর ওটা ওটার থেকে বেশি আমার মেটা রান করতে ইচ্ছে ভালো লাগে, বা আমার অন্য টপিক ভালো লাগে। তো এই যে সুইচ, ঠিক আছে, মুড সুইং যেটা বলে, and মানুষের মুড সুইং হয় ভাই, আর অভিমান লাগে। আমার এসবের প্রতি মুড সুইং হয় না, আমার মুড সুইং হয় স্কিলের প্রতি। আর এতগুলো জিনিস, লাইক আমি একটা জিনিস, আমি আমি হচ্ছে একটা একটা গোল সেট করছি যে আমি আমার লাইফে কমপক্ষে হলো 5টা ভাষা শিখবো, তাও ফুল, ঠিক আছে, মানে নেটিভের মতো। আমার আমার হ্যাঁ, মনে হয় এটা কোনো সমস্যা না, আপনি একটা এমনও করতে পারেন। শুনে আমি, আপনি এমন হইতে পারে যে একটা মানুষ ধরেন সে 20টা ভাষা পারে, কোনোটাই হয়তো ঠিক মতো পারে না, কিন্তু সে 20টা ভাষা কমিউনিকেট করতে পারে, এটাও তো তারা আসলে একটা ভালো জব দিবে, বুঝেন নাই? মানে কারণ হচ্ছে 20টা ভাষা পারে ঠিক এরকম মানুষ আছে। তো আসলে নেই, বা 50টা ভাষা পারে। তো আপনি 100টা স্কিল পারলে বা 50টা স্কিল পারলে সমস্যা নেই, হয়তো সবকিছু মিলে আপনি নিজে একটা ব্যবসা খুলবেন। মানে এই জিনিসটা এমন আর কি, যেমন ধরেন আমি আমি ভিডিও এডিট পারি, কিন্তু আমি ভিডিও এডিট বুঝতে করি পারছি না। ভাইয়া, তো আমি আপনার ধরেন ডিজিটাল পয়েন্টগুলা। মার্কেটিং, মানে যেটা হয় মানে ধরুন আপনি একটা ধরুন টিম চালাবেন, আপনি জাস্ট চিন্তা করেন ধরুন আপনি একটা টিম চালাইলেন, ওখানে ডিজিটাল মার্কেটার আছে, ভিডিও এডিটর আছে, ওখানে গ্রাফিক ডিজাইনার আছে। তো তখন তো ভালো, তখন তো আপনি ওদের বস, আপনি তো তখন তাহলে সবার কাজ বুঝবেন ভালো করে, এটা ভালো না? এখন কাজে লাগতেছে না, তখন লাগবে আর কি, যখন আপনি একটা টিম চালাবেন বা বড় একটা হয়তো কর্পোরেশন চালাবেন, তখন আর কি। আচ্ছা, 11:30 বেজে যাচ্ছে, সো ভাইয়া অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে অনেকটা সময় দিয়ে ভাই ফেলতে আমি অলরেডি। লাস্ট একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাইলে এই কোশ্চেনটা কি নিবেন? কাইন্ডলি একটা কোশ্চেন, আর কারো কোনো কোশ্চেন না প্লিজ। অনেক লেট হয়ে যাচ্ছে ভাইয়া, অনেক ব্যস্ত মানুষ উনি, এর মাঝেও আমাদের সময় দিচ্ছে অনেক। জি জি জি, ভেরি সরি আচ্ছা ভাইয়া। ভাই একটু ফাস্ট আসসালামু করবেন ভাইয়া আলাইকুম একটু। আসাদুজ্জামান ভাইয়া। খুবই ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আই হোপ আমি পেতাম না, বাট রিকোয়েস্ট করে নিয়েছি।
বেসিক্যালি হচ্ছে আমার এটা প্রবলেম ফেস কিনা আমি জানি না, বাট অ্যাকচুয়ালি আমি এমনিতে বেসিক্যালি এইচএসসি দিয়েছিলাম হচ্ছে অ্যাকাউন্টিং থেকে, মানে বিজনেস গ্রুপ থেকে, বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে। দেন হচ্ছে আমি ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়েছিলাম, এটা পাবলিক ইউনিভার্সিটিতে হচ্ছে চান্সও পেয়েছিলাম, কিন্তু চান্স পাওয়ার পরে বাবার ওই পাবলিক ইউনিভার্সিটিতে মানে ওই জায়গায় দিতে রাজি হয়নি। আর সেকেন্ড হচ্ছে সাবজেক্টটাও ওনার নাকি পছন্দ হয়নি। দেন আমাকে বললো যে অ্যাব্রোডের জন্য ট্রাই করো। আই ওয়াজ ট্রাইং, মানে আমি আমার সর্বোচ্চটা দিয়ে হচ্ছে অ্যাব্রোডের জন্য ট্রাই করেছিলাম, বাট হচ্ছে নেক্সট হচ্ছে যে কোনো একটা ইস্যুর কারণে হচ্ছে আমার আর অ্যাব্রোড যাওয়া হয় নাই। ইভেন আমার আইএলটিএস এরও খুব ক্লোজে ছিলাম, সব টাকা পয়সা সব জমা ছিল, ইভেন আমার ভিসার জন্য সবকিছু রেডি ছিল, বাট একটা কোইন্সিডেন্টের কারণে আমার আর যাওয়া হয়নি। সো ওইটা হচ্ছে আমার মানে ওই লাইফটা। দেন হচ্ছে আমি ডিফারেন্ট কিছু সেগমেন্টে আগাইলাম। আমি 3-4টা ব্যবসা একসাথে শুরু করছিলাম, which is প্রিমিয়াম লাক্সারি ওয়াচেস বিজনেস। দেন হচ্ছে অ্যাপলের যত গ্যাজেট আছে, হ্যাঁ, আমি নিজেরই একটা আই গ্যাজেট নামে হচ্ছে একটা বিজনেস দাঁড়া করালাম। অ্যান্ড হচ্ছে আরো কিছু সাব ব্র্যান্ড প্রোডাকশন করছিলাম, যেগুলো আমার অ্যাকচুয়ালি রানিং করা হয়নি। দেন হচ্ছে আমি চিন্তা করলাম যে এগুলো তো আমার বিজনেস আছে, আমার কিছু একটা মানে দেশের মধ্যেই যেটাই হোক একটা স্কিল গেইন করা উচিত। দেন আমি হচ্ছে কালিনারি সেক্টর, যেটা হচ্ছে হোটেল অ্যান্ড ম্যানেজমেন্ট সেক্টর যেটা আছে, সেটাতে হচ্ছে একটু ইন্টারেস্ট জাগালাম। এন্ড হচ্ছে আমি বেসিক্যালি শেফ কোর্স করছি। এন্ড আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ যেটাই ধরি ওইটা আমি করতে পারি, কমপ্লিট করতে পারি। এখন আমি হচ্ছে আপনার ম্যারিয়ট কোম্পানি যেটা আছে, সেটার হচ্ছে হোটেল রেনিসেন্সে হচ্ছে আমাকে ইন্টার্নশিপের জন্য, আমি 2 দিন আগে ইন্টারভিউ দিয়ে আসছি, তারা হচ্ছে আমাকে ডেকেছে। আমার কালকে থেকে হচ্ছে ইন্টার্নশিপ শুরু আর কি বেসিক্যালি। কোন হোটেলে? So, হোটেল আমি রেনেসাঁস হচ্ছে জি এটা জি কই জি জানি? হোটেল রেনেসেন্স, হ্যাঁ, এটা এটা গুলশান হচ্ছে 2-এ, হ্যাঁ গুলশান বুঝতে 2-এ। পারছি। এটা অনেকগুলো সাবব্র্যান্ড, যেমন লো মেরিডিয়ান, তারপর হচ্ছে ওয়েস্টিন, এগুলো সব ম্যারিয়টেরই, ওই রেনেসান্স এগুলা চেইন আর কি। তো বেসিক্যালি আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে, ধরেন এই যে আমার ব্যাকগ্রাউন্ড গুলো বললাম, আমি হচ্ছে ধরেন আমার ওই ডাইভার্স করলাম, আমি কই থেকে, আমি বিবিএ স্টুডেন্ট, আমি মানে এটাও যদি বিবিএ, তারপর কালিনারি সেক্টরে আসাটা আমার জন্য খুবই ডাইভার্সিং একটা পজিশন ছিল। পাশাপাশি এই যে আমার এতগুলো মানে কোইন্সিডেন্টের মধ্যে আমার এই ক্যারিয়ার চুজিং এর যে আমার প্রবলেম ফেসটা গেল, আমি এইটাকে কিভাবে হচ্ছে এখন রাইট নাও এই সেক্টরটাতে আমি মানে অ্যাড করতে পারি, কজ আমি এখন ডিফারেন্ট একটা পজিশনে কাজ করতেছি, 10 ঘন্টা আমাকে জবই করা লাগবে। দেন কি হচ্ছে আমি কিভাবে আমার যাচ্ছেন? বিজনেস গুলো, মানে সরি, বিজনেস গুলাকে মানে আপনি কি মানে ওই বিজনেস, কালিনারি আপনার বিজনেসটাকে মানে কিভাবে রান করবেন এটা জানতে চাচ্ছেন? মানে এই জিনিসটা। সেকেন্ড হচ্ছে আমার তো অ্যাব্রোডেরও একটা মানে জীবনে আজীবন হুম। ইচ্ছা আছে, এটা থাকবে। সো এইগুলোকে আমি কিভাবে হচ্ছে মানে কোঅপারেশন করতে পারি, বা এই আদৌ কি আমি এতগুলোতে ফোকাস দিতে পারবো কিনা। পাশাপাশি আপনি বলছেন যে অনেকেই মাল্টিটাস্কিং করতে পারে না, বাট আলহামদুলিল্লাহ আই হ্যাভ ডান এ গ্রেট ওয়ার্ক। আমি বেসিক্যালি কেমনে করে আমি নিজেও জানি না। এন্ড আমি হচ্ছে এটা একলা করে যে তেমন বিষয় না, আমার হচ্ছে ফ্রেন্ড আছে, আমি একজন মডারেটর রেখেছি। সো ওভারঅল আমি করে ফেলি, বাট 80% কাজ আমাকেই করা লাগে। সো আমি কিভাবে করে আমি নিজেও জানি না, বাট আমি করি। এখন এই জিনিসগুলো কি আমার জন্য ভালো নাকি খারাপ, বা আমি এইগুলো কিভাবে কোঅপারেটিভ করতে পারবো? আপনাকে আমি অনেক বড় একটা কোশ্চেন বলে ফেলছি, লিটারালি এটা জীবন বিচ্ছান্তে বলে ফেলছি, সরি ফর দ্যাট। আই মিন থ্যাংক ইউ ফর অপরচুনিটি ফর গিভিং মি মানে আপনার সাথে কথা বলার বা কোশ্চেনটা করার জন্য। আচ্ছা, ধন্যবাদ। আপনারটা একটা আমি ইন্টারেস্টিং ভাবে অ্যান্সার দিই। আমি জানি না অনেকে এটা বুঝবে কিনা, বাট যারা শুনতেছে আমার মনে হয় একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বললে আমি এটা দিয়ে আজকে শেষ করি। সেটা হচ্ছে 3-4 মাস আগের কাহিনী। তো আমি হচ্ছে আমার স্কুলে, আমি একটা নর্মাল স্কুলে যদিও পড়ছি, তা আমি আমার স্কুলে আমার ক্লাসের রোল ছিল বোধহয় 3 বা 4 ছিল, ঠিক আছে। এই ক্লাসে যার রোল ছিল ধরেন আমার ফ্রেন্ড একটা ছিল, ওর রোল ছিল মনে হয় 35, আমার রোল ছিল 4। তো আমার একটা ফ্রেন্ডের ছিল 14 বা 15। আমরা একসাথে আমরা একই এলাকা থেকে, মানে আমাদের কয়েক এলাকা পরে একটা স্কুলে যেতাম, হাই স্কুলে। তো আমার রোল ছিল 4, আমার ফ্রেন্ডটা আরেকজনের ছিল 13-14 নাকি 14, আমি ভুলে গেছি, আরেকজনের ছিল 35-এর মতো। তো এখন যার রোল 35, সে হচ্ছে আপনার ইংল্যান্ডে থাকে। তো ওই ইংল্যান্ডে থাকে, তার ওয়াইফ বোধহয় হচ্ছে আপনার ইউরোপের আরেকটা দেশে থাকে। সো আমার যে আরেকটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পাশ করছে, ঠিক আছে। তো আমি হচ্ছে আমার সরকারি বিশ্ববিদ্যালয় থেকে আমার পাশ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স হচ্ছে আমার গ্রাজুয়েশন শেষ করা হয়েছে। সো আমি দেখতেছি কি যে আমরা একদিন এমন অবস্থা যে আমার তো রোল 4 ছিল, বুঝছেন। তো আমি একদিন হচ্ছে, আমার বাবা তখন স্ট্রোক করে, তো হাসপাতালের বাইরে। সো আমি হচ্ছে বসে আছি, আমি হচ্ছে কি জানি কিনে নিয়ে উপরে যাবো হাসপাতালে, বুঝছেন। তো
তখন আমার ওই 14 না 15 যে রোল, ওর বাবাও হচ্ছে তার আগের দিন হচ্ছে স্ট্রোক করছে, আমার বাবা করছিল ধরেন 5-7 দিন আগে। তো তখন স্ট্রোক করার পরে ও হচ্ছে ওই হাসপাতালে আসছে। সো আসছে, আমরা নিচে বসে চা খাইতেছি, তখন আমরা স্ক্রল করতে করতে দেখতেছি আমাদের বন্ধু ইংল্যান্ডে বিভিন্ন স্টোরি দিচ্ছে, বুঝছেন। তা আমরা বললাম যে হোয়াট ডিড উই ডু রং, আমরা জীবনে কি ভুল করছি, পড়ালেখা তো আমি ভালো করছি না, বুঝছেন। স্যার বললাম যে আমার রোল তো ভালো ছিল, বা আমার একাডেমিক কোয়ালিফিকেশন আমার ইউনিভার্সিটিও ভালো। স্যার বললাম যে আমরা তো ঘুরে বেড়াতে পারতেছি না ইউরোপে, এখন আমাদেরকে এই সরকারের মধ্যে একটা হাসপাতালের নিচে বসে খালি আমরা মনে চিন্তা করতেছি যে এখন তো 6 তলায় উঠবো, এটা উঠার জন্য আমাদের প্যারা হবে। সো তখন আমি ভাবছি যে না, এটা তো আনফেয়ার, এটা হইলো কেন। পরে দেখলাম যে লাইফে একটা ব্যাপারই আছে, বুঝছেন, মানে অনেক কিছু আসলে কন্ট্রোল করা যায় না। তো এখন এই জন্য আসলে স্টোরিটা বলা আর কি। যদিও মানে আমি হয়তো এখানে আরেকটা টুইস্ট আছে, সেটা হচ্ছে আমাদের বয়স বা উই ডোন্ট নো 10 বছর পরে কে কোথায় থাকবে, 15 বছর পরে কে কোথায় থাকবে। আমার মনে হয় যে যখন আপনি জিনিসটাকে ওই ক্রিকেট বা ফুটবল খেলার মতো আপনি চিন্তা করেন, যে হয়তো আপনাকে একটা পজিশনে খেলানো হচ্ছে, আপনি বলতে পারেন যে না এটা ঠিক না, আমার এরকম কেন সিচুয়েশন হইলো, কিন্তু আমার মনে হয় ওই টাইমে বেস্টটা খেলা আর কি, এটাই আমরা করতে পারি। আর আপনি যে অনেক কিছুতে সুইচ করছেন এটা কোনো সমস্যা না। ব্যবসা করা বা যে কোনো কিছুতে ভালো করার একটা সহজ উপায় হচ্ছে সিস্টেম বিল্ড করা। এটা আপনি আরো খুব ভালো বুঝবেন যে আপনি বাংলাদেশে ধরেন অনেক বড় বড় কোম্পানিকে দেখেন, তো ওই কোম্পানির মালিকরা ধরেন ওদের 64 জেলায় আউটলেট আছে, তো মালিকরা দেখা গেছে অনেক জেলায় জীবনে যায়ও নাই হয়তো কখন। আউটলেটটা কিভাবে চলে, বিজনেস কিভাবে চলে, ওই একটা সিস্টেম বিল্ড করছে, যে হয়তো একজন ম্যানেজারকে সে ম্যানেজ করে, ম্যানেজারের নিচে আরো 10 জন ম্যানেজার আছে, সে 10 জন হচ্ছে 10টা বা 8টা বিভাগ হয়তো 8 জন দেখে। তো ওইভাবে করে ওই জিনিসটাকে ম্যানেজ করা। বা ধরেন যেমন আমি একটা কফি শপে যাই, তো এদের মালিকরা হচ্ছে ঢাকা থাকে, তো এদের সারা বাংলাদেশে প্রায় 10-15টা কফি শপ আছে। কিভাবে মেনটেন করে, একটা সিস্টেম আছে, ওয়েবসাইট আছে, জিনিসপত্র আছে। সো ওইভাবে ওরা মেনটেন করে। তো আপনিও আপনার ক্ষেত্রে আপনার ব্যবসা হোক যা হোক, আপনি একটা সিস্টেম বিল্ড করেন, যে আপনি বড় বড় কোম্পানিদেরকে দেখেন এরা কিভাবে সিস্টেম বিল্ড করে। তো আমার ক্ষেত্রে কি হয়, যে আমি ধরেন আমি অসুস্থ, আমার ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে পিছনে একজনকে আপনি দেখতেছিলেন, ও হচ্ছে আমাদের এডিট গুলা করে। সো ও নিজে আবার পড়াশোনা করে, সো ও ধরেন আমাকে এডিটিং এ হেল্প করতেছে। আরেকজন আছে ধরেন সে গ্রাফিক্স এর কাজে হেল্প করতেছে। আরেকজন আছে ধরেন সে আমাদের জিনিসগুলোকে প্ল্যান গুলাকে করতেছে, ডিল গুলা করতেছে ব্র্যান্ডের সাথে। তো এইভাবে করে তখন দেখা যায় সবাই ভাবে হয়তো আমি একা করি, কিন্তু জিনিসটা তো আসলে 3-4-5 জন মিলে করতেছে, যাদেরকে আপনি হয়তো দেখতেছো না। তো ওইভাবে আর কি একটা সিস্টেম বিল্ড করা, তাইলে আসলে খুব বেশি কিছু করা যায়। আর আপনি যেখানে বললেন কিছু জিনিসের মানে অ্যান্সার দেওয়া তো কঠিন, যে আমার সাথে কেন এটা হইলো, কেন আমি অ্যাব্রোড যেতে পারলাম না, মানে এইটা